আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি অলমোস্ট যারা ক্লাস করা জয়েন করে ফেলেছো। আচ্ছা, আমার সাথে আগে একটা ক্লাস হয়েছিল তোমাদের পরিমাণগত রসায়ন, সো আমার সাথে তোমাদের নাম পরিচয় জানা আছে। আগে শুরুতেই নতুন রুটিন সম্পর্কে তোমাদেরকে একটু বলিবে। তোমরা দেখতে পাচ্ছ নতুন করে একটা রুটিন দেওয়া হয়েছে, যে রুটিনে সকালে ক্লাস আবার বিকালেও ক্লাস দেয়া আছে। দেন পরের দিন আবার একই সাথে রেগুলার এক্সাম এবং স্পেশাল এক্সামটা হবে। তো এটার কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে ভাইয়া, আমরা এক সময় কিছুদিন আগে, দু একদিন আগে শুনতে পাচ্ছিলাম যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে। এটা এখনো কনফার্ম না, এবং এটা অবশ্যই টোটালি ডিপেন্ড করতেছে করোনা পরিস্থিতির উপর। ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি কি হবে, কেমন হবে, তার উপর অনেক কিছু নির্ভর করে। বাট যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতে বা দ্বিতীয় সপ্তাহতে পরীক্ষাটা হয়, তার জন্য তো অবশ্যই আমাদের প্রিপেয়ার থাকতে হবে, তাই না? এই কারণে আমরা আমাদের আগের প্ল্যানটা চেঞ্জ করে নতুন প্ল্যান অনুযায়ী ক্লাস শুরু করতেছি। এখন ডেইলি 2টা করে ক্লাস হবে, সকালে একটা বিকালে একটা, এবং রিলেটেড টপিকস গুলোই ক্লাস হবে অলমোস্ট। পরের দিন টাইম অনুযায়ী একই সাথে তোমরা রেগুলার এক্সাম এবং স্পেশাল এক্সাম দুইটা একই সাথে দিবা সার্ভার থেকে। ঠিক আছে? এতে লাভ কি হলো, এতে লস কি হলো? এতে লস হচ্ছে সময় কম পাচ্ছি, পড়াটা শেষ করতে পারবো না। ওটা ঠিক আছে, কথা ঠিক। কিন্তু যে পড়াটা কম পাবা, সময় শেষ অনুযায়ী শেষ করতে পারবা না, অন্য ক্লাসে যখন একটু বেশি সময় পাওয়া যাবে, যেমন ফিজিক্সের পড়াগুলো মনে হয় শেষ করতে খুব বেশি সময় লাগে না, তখন তুমি পুরোনো পড়াগুলো একটু রিভিশন দিতে পারবা। অ্যাটলিস্ট আমরা চাচ্ছি জানুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের ক্লাসগুলো একবার শেষ করে দিতে। জানুয়ারির প্রথম সপ্তাহে যদি ক্লাসগুলো শেষ হয়, দেন তোমরা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা, মডেল টেস্ট পরীক্ষা, ওই পরীক্ষা দিয়ে ফেব্রুয়ারির ভিতরে অবশ্যই ফুল প্রিপেয়ার থাকবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। বাট যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহতে পরীক্ষা না হয়, তখন সুবিধা কি হবে? তখন এই ক্লাসগুলা প্রয়োজনে আমরা আবার ডাবল করে নিব। এই ক্লাসগুলোর জন্য যে প্রিপারেশন, সেগুলো পড়ার জন্য আবার সময় দেয়া হবে। আবার তোমাদেরকে এই একই পড়ার উপর এক্সাম নেওয়া হবে। একদিনে 4টা এক্সাম মানে হচ্ছে বেয়া, যেদিন তুমি সকালে পরীক্ষা দিবা একই সাথে রেগুলার এক্সাম, স্পেশাল এক্সাম, একই পড়া। ঠিক আছে? একই পড়া, জাস্ট 2টা এক্সামের নাম আলাদা, পড়া তো একই। আর বিকালে রেগুলার এক্সাম, স্পেশাল এক্সাম, এই পড়াটা আসলে আমরা সার্ভারে জ্যাম কমানোর জন্য একসাথে এরকম পরীক্ষাগুলো দিতে হচ্ছে। নয়তো অনেকে একসাথে পরীক্ষা দিলে সার্ভারে সমস্যাও হতে পারে। কিন্তু তুমি তোমার পড়াটা যদি পরবর্তীতে পড়ে নাও, এই ক্লাসগুলো তো থাকবে তোমাদের জন্য। এই ক্লাসগুলা তোমাদের অবশ্যই গ্রুপে থেকে যাবে। পরবর্তীতে আবার এই ক্লাসগুলো একটু করে নিবা। এখন একটু কষ্ট করে একই দিনে 2টা করে ক্লাস করে নাও। আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতর পুরো ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি ব্যাস। বুঝতে পারছো? দেন যদি আমরা সময় পাই, আশা করি হয়তো একটু সময় পেতে পারি, ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে করোনা পরিস্থিতি কেমন থাকবে বলা যায় না। বাট যদি সময় পাই, প্রয়োজনে এই ক্লাসগুলো আরেকবার নেওয়া হবে, অথবা এই ক্লাসগুলোর উপর পরীক্ষা আবার রিভিশন আকারে নেওয়া হবে। সো ডোন্ট টেনশন করার কিছু নাই, তোমাদের যেটা ভালো হবে মেডিকোর পক্ষ থেকে আমরা ওই কাজটাই করবো ভাইয়া। এক টাইমে 2টা এক্সাম কিভাবে? একটা এক্সাম দেওয়ার পর সাবমিট করলে আরেকটা এক্সাম চলে আসবে। একটা দেও, তাইলে বুঝবে। অসুবিধা নাই, এত অস্থির হয়ে যাওয়ার দরকার নাই। একদিনে 4টা চ্যাপ্টার, এটা ঠিক কথা। কখন পড়বো ভাইয়া সেটা আমি বলতেছি, যে কিছুটুক পড়ো, যে পড়াটুকু বাকি থেকে যাবে পরবর্তীতে পড়ার জন্য তুমি রেখে দিবা। পরবর্তীতে যখনই সময় পাবা পুরোনো পড়াগুলো একটু দেখে নিবা। আর তোমরা একটু পরের দিকে শুরু করার কারণে আসলে আমাদেরও একটু বেশি করে ক্লাস না দিয়ে আমরা শেষ করতে পারতেছি না। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? ওকে, যদি আর কোনো ক্লাস কোশ্চেন না থাকে ওই রিলেটেড, আমি আজকের পড়াটা শুরু করিবে। আজকের কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়ন চ্যাপ্টারটা একটু প্লাস কমেন্ট করাটা একটু বাদ দাও সবাই, আগের কমেন্ট ওই রিলেটেড কথাবার্তা শেষ।
আমরা এখন পড়াশোনায় চলে আসছি। আজকে একই দিনে তোমার সাথে আমার দুবার দেখা হবে। সকালবেলা আমি ক্লাসটা নিব হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, এবং বিকালবেলা আমি ক্লাস নিব হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির লাস্ট অংশ। ঠিক আছে? একদিনে তো এক চ্যাপ্টারই শেষ করা যায় না, ঠিক কথা ভাইয়া। কারণ তোমরা ইন্টারমিডিয়েটে যখন পড়তা তখন তোমরা হয়তো জৈব রসায়নটাই শেষ করছো হচ্ছে 2 মাসে, রাইট? মিনিমাম 2 মাসে জৈব রসায়ন শেষ করছো। কিন্তু এই 2 মাস তো তোমার এখন পুরো ভর্তি পরীক্ষার জন্য সময়ই নাই ভাইয়া। তো পড়াটা অবশ্যই তোমাকে কম সময়ের ভিতর পড়ে ফেলতে হবে। ওকে? আচ্ছা, জৈব রসায়ন চ্যাপ্টারটা বিশাল বড় চ্যাপ্টার, কিন্তু আগেই বলে দিই এই চ্যাপ্টার থেকে অনেক কিছুই পড়া লাগবে না। কারণ আমাদের ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে এমসিকিউ। আমরা যাই পড়ি না কেন আমাদের চিন্তা ভাবনা থাকবে এমসিকিউ কোত্থেকে হতে পারে, ওই জায়গাগুলা বর্ণনা করো, ব্যাখ্যা করো, আলোচনা করো, প্রস্তুত প্রণালী চিত্র সহ দেখাও। এই টাইপের পড়াগুলা পড়ার দরকার নেই ভাইয়া। আমি যে জায়গাগুলো পড়তে বলবো ওই জায়গাগুলাই যদি বাসায় বসে ভালো মতো পড়তে পারো, ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন হবে। আরেকটা কথা বলে নিই, জৈব রসায়নের অনেকগুলা পড়া আছে মুখস্থ টাইপের। মুখস্থ টাইপ মানে হচ্ছে সংখ্যাগুলা, ওখানে বোঝানোর কিছু নাই, ওটা বসে বসে মুখস্থ করো। যেমন তাপমাত্রা কত, চাপ কত, গলনাঙ্ক কত, তড়িৎ ঋণাত্মকতার মান কত, কত সালে দেয়া হয়, এখানে আসলে বোঝানোর কিছু নাই, এগুলা মুখস্থ করতে হয়। মেডিকেল ভর্তি পরীক্ষাতে এইগুলা একটু আসে। আমি যে কাজটা করতাম সেটাই তোমাদের বলে দেই। আমি আমার কেমিস্ট্রির জন্য একটা আলাদা পার্সোনাল নোট খাতা বানাইতাম। ওই খাতাটাতে যে লাইনগুলো আমার মনে থাকে না ওই লাইনগুলো লিখে রাখতাম। আমি হয়তো 2 দিন বা 7 দিন পরে ওই পড়াটা ভুলে যেতে পারি, কিন্তু পরবর্তীতে 7 দিন পরে আমাকে আর বই থেকে ওগুলা খুঁজে বের করা লাগে না। আমি আমার ওই পার্সোনাল খাতাটাই বারবার খুলে খুলে রিভিশন দিই। এবং আমি ফাইনাল পরীক্ষার দিন বা তার আগের দিন রাতের বেলা আমার ওই পার্সোনাল কেমিস্ট্রি নোট খাতাটা আমি একবার রিভিশন বা 2বার পড়ে যাই। ফলে আমার পরীক্ষার দিনও ওই তথ্যগুলো মনে থাকে। সো কেমিস্ট্রিতে যে মানগুলা মুখস্থ টাইপের, যে পড়াগুলা একটু মুখস্থ টাইপের, সেই পড়াগুলা তোমরা চাইলে একটা কেমিস্ট্রির পার্সোনাল নোট খাতাতে নোট করে রাখতে পারো। নোট করে রাখলে তুমি ভুলে গেলেও তোমার জন্য রিভিশন দেওয়া সহজ হবে। আর যে পড়াগুলো বুঝার মতো, বুঝে বুঝে উত্তর করা যায়, সেগুলো অবশ্যই ক্লাসের পড়াটা ক্লাসেই যাতে শেষ হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমি পড়া শুরু করি ভাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদের অর্গানিক কেমিস্ট্রির মেইন বইটা হচ্ছে হাজারি স্যারের বই। এটাই মেইন বই। হাজারি স্যারের বইয়ের তত্ত্বগুলা অলমোস্ট সব বইয়ে আছে। বাট যদি হাজারি স্যারের বইয়ে একরকম তথ্য, গুহ স্যারের বইয়ে আরেক রকম তথ্য পাও, অথবা কবির স্যারের বইয়ে আরেক রকম তথ্য পাও, আমি শুরুতেই বলে দিচ্ছি তুমি মেইন বই হিসেবে ধরবা হাজারি স্যারের বই। হাজারি স্যারের বইয়ে যে তথ্যটা আছে, ইনফরমেশনটা আছে, ওটা কারেক্ট। এই বইটাই যদি ভালো মতো পড়তে পারো, তারপরে তোমাদের যে সহায়ক বইগুলো আছে ওগুলা পারলে একটু দেখবা, ওগুলাতেও কিছু তথ্য আছে, কোশ্চেন গুলা ওখান থেকে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করবা, আশা করি তোমার প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। বাট আমার মেন বই, আবারও বলতেছি, হাজারি স্যারের বই। আমার কাছে এই বইটা হচ্ছে 2019 সালের এডিশনের বই। বাট 2020 সালে যে এডিশনটা আসছে একই তথ্য আছে, সেম, কোনো চেঞ্জ নাই ব্যাস। ঠিক আছে? 2018 সালের বইয়ে যে হাজারি স্যারের জৈব রসায়ন অংশ ছিল তাতেও অলমোস্ট একই তথ্য আছে। ওকে? তাহলে আমি পড়া শুরু করি। খেয়াল করো, ফার্স্ট পেজ, এখানে তেমন কোনো পড়ার মতো কিছু নাই। আমি টপিকস নাম্বার ধরে পড়াবো তোমাদের। টপিকস নাম্বার 2.0, জৈব রসায়ন। জৈব রসায়ন কাকে বলে আশা করি এটা আমরা সবাই জানি। জৈব মানে জীব বা জীবন। আগে মনে করা হতো জীবদেহে যে যৌগগুলা পাওয়া যায় শুধুমাত্র ওই যৌগগুলাই হচ্ছে জৈব যৌগ। বাট বর্তমান সংজ্ঞা হচ্ছে জৈব যৌগ মানে হচ্ছে কার্বনের যৌগ।
কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে ওটাকে বলা হবে হাইড্রোকার্বন, এবং জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন অথবা তাদের জাতক। তার মানে হাইড্রোকার্বনের জাতককে কি যৌগ বলা হয়? উত্তর হচ্ছে জৈব যৌগ। তাহলে হাইড্রোকার্বনের জাতক গুলাকে কি যৌগ বলা হয়? উত্তর হচ্ছে জৈব যৌগ বলা হয়। ঠিক আছে, এতটুকু তোমরা জানো। এখানে ফার্স্ট প্যারা 2.0, এখানে তেমন কোনো কোশ্চেন বা এমসিকিউ করার মতো তেমন বেশি কিছু নাই। যেটাতে আছে সে জায়গাটা দেখো দাগানো। টপিকস নাম্বার 2.0.1, জৈব যৌগ ও প্রাণশক্তি মতবাদ। এখানে একটু পড়া আছে ব্যাপ, এখানে কিছু সাল আছে, এখানে কিছু বিজ্ঞানীর নাম আছে। জৈব যৌগের নাম জৈব কেন হয়েছে ওই কথাটা খেয়াল করলে তোমরা কোশ্চেন পেয়ে যাবা। জৈব মানে জীব বা জীবন। আগে মনে করা হতো জীব দেহে যে যৌগগুলো পাওয়া যায় শুধুমাত্র ওই যৌগগুলাই হচ্ছে জৈব যৌগ। তার মানে সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগকে জৈব যৌগ, আর নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগকে অজৈব যৌগ নামকরণ করা হয়। তোমার কাছে কোশ্চেন যেটা আসবে, এই নামকরণটা কে করছে? এখানে দেখো এই যে বার্জিলিয়াস, এই শব্দটা তোমার লাগবে। বার্জিলিয়াস কত সালে জৈব অজৈব যৌগের নামকরণ করেন? উত্তর হচ্ছে 1808। এটা একটু মুখস্থ টাইপ। তাহলে বার্জিলিয়াস কত সালে জৈব অজৈব যৌগের নামকরণ করেন? উত্তর হচ্ছে 1808। আর নামকরণটা কে করছে? বার্জিলিয়াস। নামকরণ করছে 1808, কিন্তু উনার যে মতবাদ ওটার নাম হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। ওই মতবাদ কিন্তু উনি 1808 সালে দেয় নাই, ওই মতবাদটা উনি দিয়েছে 1815 সালে। তাহলে প্রাণ শক্তি মতবাদ কে প্রদান করেন? উত্তর হচ্ছে বার্জিলিয়াস। কত সালে? উত্তর হচ্ছে 1815 সালে। তোমরা মনে রাখবা, পতে প্রাণ পতে 15। তাহলে প্রাণ কত সালে? প্রাণ 15 সালে দেয়া হয়। এই মতবাদটা ভুল প্রমাণ করেন হচ্ছে ফ্রেডরিক উইলার। ফ্রেডরিক উইলার হচ্ছে বার্জিলিয়াসেরই নিজের ছাত্র। কিভাবে? ফ্রেডরিক উইলার অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট থেকে জৈব যৌগ ইউরিয়া তৈরি করেন। অ্যামোনিয়াম সায়ানেট একটা অজৈব যৌগ, ওটা থেকে ল্যাবরেটরিতে তৈরি করেন ইউরিয়া। অ্যামোনিয়াম সায়ানেট অজৈব যৌগ, ল্যাবরেটরিতে তৈরি হলো জৈব যৌগ। তার মানে ল্যাবরেটরিতে সর্বপ্রথম জৈব যৌগ তৈরি করেন কে? বিজ্ঞানীর নাম ফ্রেডরিক উইলার। কত সালে? 1828 সালে। এই তিনটা সাল তোমাকে একটু মুখস্থ করে ফেলতে হবে এবং বিজ্ঞানীর নামগুলা দেখতে হবে। এই যে মূল কথাটাই এখানে আমি লিখে দিছি, যে পড়াগুলা তোমার লাগবে 1808, 1815, 1828। প্রথম দুইটা বার্জিলিয়াসের, আর পরেরটা হচ্ছে ফ্রেডরিক উইলার। প্রথমটা হচ্ছে জৈব অজৈব যৌগের নামকরণ করেন, তারপরেরটা প্রাণ শক্তি মতবাদ প্রদান করেন, আর পরেরটা হচ্ছে ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করেন। ল্যাবরেটরিতে যেহেতু ফ্রেডরিক উইলার জৈব যৌগ প্রস্তুত করছেন, এবং পরবর্তীতে ফ্রেডরিক উইলারের মতবাদটাই আমরা জৈব রসায়নের সংজ্ঞা হিসেবে নেই, এই কারণে দেখো এই লাইনটা তোমার লাগবে, এই যে এই লাইনটা। এই জন্য বিজ্ঞানী ফ্রেডরিক উইলারকে জৈব রসায়নের জনক বলা হয়। তাহলে কোশ্চেন হচ্ছে জৈব রসায়নের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে ফ্রেডরিক উইলার। ওকে, দেন খেয়াল করো 2.0.2, কার্বন মৌলের বিশিষ্টতা। এখানে শুরুতে কিছু সংখ্যা আছে, একদম ফার্স্টে দেখো 80 লক্ষের বেশি। তাহলে জৈব যৌগের সংখ্যা কত? 80 লক্ষের বেশি। আর অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষের মতো। তার মানে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। দেন এখানে একটা কথা আছে, জৈব যৌগের প্রাচুর্যের কারণ কয়টি? উত্তর হচ্ছে 3টি। জৈব যৌগের সংখ্যা 80 লক্ষ, অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষ, আর প্রাচুর্যের কারণ 3টি। তুমি নিচে খেয়াল করো, 3টা কারণ দাগ দেয়া আছে, ক্যাটেনেশন, সমানুতা, পলিমারকরণ। এবার আমার কথাটা একটু মন দিয়ে শুনো ভাইয়া। যেখানে 3টা অপশন স্যারের কাছে অলরেডি আছে, আরেকটা অপশন যোগ করলেই কোনটি নয়, এই টাইপের কোশ্চেন করা স্যারের জন্য করা খুবই ইজি না? ধরো এখান থেকেই জৈব যৌগের প্রাচুর্যের কারণ নয় কোনটি, এই 3টা শব্দের সাথে আরেকটা শব্দ যোগ করলে এমসিকিউটা হয়ে যাবে, ঠিক না? সেম
যেখানে তিনটা উদাহরণ আছে, তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা শর্ত আছে, ওই তিনটাওয়ালা জায়গা থেকে নিশ্চয়ই সাবদের কোশ্চেন করা খুবই সহজ। তাহলে আমরা পড়ার সময় যেখানে তিনটা অপশন দেখব, ওই তিনটা জায়গাগুলা খুব ভালো মতো পড়বো, ঠিক আছে? এখানে তুমি খেয়াল করো, জৈব যৌগের প্রাচুর্যের কারণ তিনটি। কি কি? ক্যাটেনেশন, সমানতা, পলিমারকরণ। তাহলে এই তিনটা কারণ আমরা কিভাবে মনে রাখবো? দেখো, তিনটা শব্দ, একটা শব্দ মনে রাখলেই চলে। তাহলে জৈব যৌগের প্রাচুর্যের কারণ হচ্ছে ক্যাপস। ক্যাপস কথাটা মনে রাখলেই চলবে। ক্যাতে ক্যাটেনেশন, পতে পলিমারকরণ, আর শতে হচ্ছে সমানুতা। ক্যাটেনেশন, পলিমারকরণ, সমানুতা, কথা শেষ। তাহলে দেখো এখানে তিনটা অপশন ছিল, উত্তর দাও। জৈব যৌগের প্রাচুর্যের কারণ নয় কোনটা? ক্যাটেনেশন, পলিমারকরণ, সমানুতা, উদ্দায়িতা। এই যে এখানে দেখো কোশ্চেনটা, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ নয় কোনটা? ক্যাটেনেশন, সমানুতা, উদ্দায়িতা, পলিমারকরণ। কি হবে উত্তর? সি, ইয়েস। নিবেদিতা, আদনান, আইনুন নাহার, উত্তর কারেক্ট। বুঝতে পারছি। এবার তাহলে এখানে আবার ফেরত আসি। আমরা ক্যাটেনেশন যে জায়গাটা, সেখানে আসি। এখানে ক্যাটেনেশন যে কথাটা আছে, ওখান থেকে জাস্ট একটা শব্দ পড়বো ব্যাপ, শিকল। শিকল। ওকে, তাহলে কোশ্চেন, ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে শিকল। ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে শিকল। তার মানে অনেকগুলা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে হয়ে লম্বা লম্বা শিকল গঠন করার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হচ্ছে ক্যাটেনেশন। জাস্ট এই শিকল শব্দটা মনে রাখো, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। ওকে, এখানে পরের পেজে দেখো, বইয়ে ক্যাটেনেশনের একটা উদাহরণ আছে, এই যে ফুটবলটার পাশে, ফুলারিনস। তাহলে এমসিকিউ কোশ্চেন হচ্ছে, ক্যাটেনেশনের উদাহরণ কোনটা? ফুলারিনস। ঠিক আছে? ফুলারিনস কত সালে আবিষ্কার হয়? 1985 সালে। এখানে অনেকগুলোর মতো থাকতে পারে, তার মাঝখানে C60, 60টা কার্বনের আকৃতিটা ভূগোলক আকৃতির গম্বুজ। এটা খেয়াল রেখো, C60 আকৃতির বিশিষ্ট, ওটার আকৃতি সাইজ বিশিষ্ট, কার্বন বিশিষ্ট, ওটার আকৃতি ভূগোলক আকৃতির গম্বুজ। এবং যেহেতু C60 60, তাহলে ফুলারিনসের আণবিক ভর হবে 60 ইন্টু 12, মানে হচ্ছে 720, কারণ কার্বনের পারমাণবিক ভর 12। এই কথাগুলো একটু খেয়াল রাখলেই হবে। নিচে কিছু বন্ধন শক্তির মান আছে, এগুলো একটু মুখস্থ টাইপের পড়াবে। এই মানগুলো একটু দেখে নিও, তড়িৎ ঋণাত্মকতার মান। তাহলে আমি একটু জাস্ট সামারিটা দেখাই দিই, ফুলারিনস থেকে আমাদের কি কি পড়তে হবে। এই যে ক্যাটেনেশনের উদাহরণ কোনটা? উত্তর হচ্ছে ফুলারিনস। ফুলারিনসের এই বৈশিষ্ট্যগুলা। ফুলারিনসের রূপভেদ আবিষ্কৃত হয় কত সালে? 1985। এখানে একটু ভুল হয়েছিল, এটা একটু খেয়াল রেখো, 1985 সালে। দেন 30 থেকে 70টা কার্বন বিশিষ্ট হতে পারে, এর মাঝখানে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে C60, অধিক উল্লেখযোগ্য C60, বুকমিনিস্টার ফুলার, এবং আকৃতি ভূগোলক আকৃতির গম্বুজ। এইটাই হচ্ছে ফুলারিনসের সামারি কথাবার্তা। পরে সমানুতা, পলিমারকরণ লাগবে না, আমরা যাব সরাসরি এই বক্সটার ভিতর। জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যকারী বক্স। একটু শুনে নাও বক্স পড়ার আগে। আমরা জানি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু কোশ্চেন থাকে সত্য মিথ্যা টাইপের, কারণ তোমরা অলরেডি ওই টাইপের কোশ্চেনে পরীক্ষা দিচ্ছ। কিছু কোশ্চেন সহজ, এক কথায় থাকে, বাট কিছু কোশ্চেন থাকে এরকম, নিচের কোনটি সত্য, নিচের কোনটি মিথ্যা, নিচের কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি অজৈব যৌগের ক্ষেত্রে সত্য নয়। এই টাইপের কোশ্চেন গুলা একটু ঝামেলা হয় পরীক্ষার সময়। মনে রাখবে ভাইয়া, ওই ঝামেলা টাইপের কোশ্চেন গুলা ম্যাক্সিমামই এরকম বক্স থেকে আসে। কিভাবে? দেখো, এখানে এক পাশে জৈব যৌগ, আরেক পাশে অজৈব যৌগ আছে, তাই না? তাহলে জৈব যৌগ থেকে তিনটা লাইন আর অজৈব যৌগ থেকে একটা লাইন তুলে দিলে কিন্তু কোশ্চেন হয়ে যায়, জৈব যৌগের বৈশিষ্ট্য নয় কোনটি। অথবা ডান সাইড থেকে অজৈব যৌগের তিনটা লাইন, জৈব যৌগের একটা লাইন, অজৈব যৌগের বৈশিষ্ট্য নয় কোনটি, হতে পারে না কোশ্চেন? সো মনে রাখবা, বক্স মানেই সত্য মিথ্যা কোশ্চেন। যে কোনো বক্স, শুধু কেমিস্ট্রি না, যে কোনো বইয়ের বক্স থেকেই সাধারণত সত্য মিথ্যা টাইপের কোশ্চেন গুলা বেশি আসে। তাহলে এই বক্সটা, জৈব যৌগ অজৈব যৌগের টোটাল পার্থক্য 9টা, এটা আমরা কিভাবে পড়বো?
এই ধরনের বক্স কখনোই দুই পাশ মুখস্থ করে রাখার দরকার নাই, এক পাশ মনে রাখবো শুধু, আরেক পাশ হবে আগের পাশের বিপরীত। আমরা এই ধরনের বক্স এক পাশ মনে রাখবো, আরেক পাশ হবে বিপরীত। ওকে, তাহলে এখান থেকে আমরা জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। জৈব মনে রাখলে চলবে, অজৈব হবে তার বিপরীত, রাইট? তাহলে আমরা জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো মনে রাখি কিভাবে, টেকনিকটা দেখো। আমরা মনে রাখবো জৈব যৌগের ম্যাক্সিমাম বৈশিষ্ট্য ক দিয়ে, ক ক দিয়ে 5টা কথা আছে বেয়া, আর 3টা বৈশিষ্ট্য আছে না দিয়ে, ক না, ক দিয়ে 5টা, না দিয়ে 3টা জৈব যৌগের বৈশিষ্ট্য। ক দিয়ে কি কি হয় দেখো, কার্বন ক্যাটেনেশন, কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক, কম গতি। তাহলে জৈব যৌগের 5টা ক, কার্বন ক্যাটেনেশন, কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, বিক্রিয়ার গতি মন্থর মানে কম গতি। আর 3টা হচ্ছে না, পানিতে দ্রবীভূত হয় না, আরেকটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না, আরেকটা হচ্ছে দহনের পরে অবশেষ থাকে না। 5টা ক আর 3টা না। তাহলে জৈব যৌগের বৈশিষ্ট্য যদি আমরা পারি, আশা করি অজৈব যৌগের বৈশিষ্ট্য এখান থেকে পারবো। কার্বন, তার মানে জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে। অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। জৈব যৌগ ক্যাটেনেশন দেখায়, তার মানে অজৈব যৌগ ক্যাটেনেশন দেখায় না। জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তার মানে অজৈব যৌগের বেশি। জৈব যৌগের বিক্রিয়ার গতি মন্থর বা কম গতি, তাহলে অজৈব যৌগের বিক্রিয়ার গতি বেশি বা দ্রুত গতি। জৈব যৌগ পানিতে দ্রবীভূত হয় না, তার মানে অজৈব যৌগ হয়। জৈব যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, অজৈব যৌগ করে। জৈব যৌগ দহনের পরে অবশেষ থাকে না, অজৈব যৌগের ক্ষেত্রে থাকে। মনে থাকবে? তাহলে এখান থেকে কোশ্চেন আসবে ভাইয়া সত্য মিথ্যা, জৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা বা অজৈব যৌগের বৈশিষ্ট্য কোনটা। তোমরা বাসায় বসে তোমার বই থেকে ওই বক্সটা অবশ্যই ডিটেলস একবার দুইবার পড়বা, কিন্তু মুখস্থ করার সময় 5টা ক 3টা না, এটা মনে রাখলে জৈব অজৈব পারা যায়। ঠিক আছে, ওকে, চলে আসে আমি পরের পড়া টপিকস নাম্বার 2.1, জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ থেকে কি কোশ্চেন আসবে? শ্রেণী বিভাগ থেকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কয় শ্রেণীতে বিভক্ত। সাপোজ জৈব যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, 2 3 4 5। দেন মুক্ত শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, অথবা বদ্ধ শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, কার্বোসাইক্লিক যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, অ্যালিসাইক্লিক যৌগ কয় শ্রেণীতে বিভক্ত। এখানে অনেকগুলা শ্রেণী আছে, কিন্তু ভাই সুবিধার কথা যেটা, সেটা হচ্ছে এখানে সবগুলা শ্রেণী 2 শ্রেণীতে বিভক্ত। তাহলে যদি কোশ্চেন আসে কয় শ্রেণীতে বিভক্ত, একদম ঠান্ডা মাথায় উত্তর দিয়ে দিবা 2। তাহলে এখানে যতগুলা শ্রেণী আছে সব কয় শ্রেণীতে বিভক্ত, 2 শ্রেণী। দেন খেয়াল করো এখানে প্রত্যেকটা শ্রেণীর সংজ্ঞা আছে। এই যে মুক্ত শিকল যৌগ 2 লাইনে এখানে সংজ্ঞা, তাহলে এই লাইনটা তুলে দিয়ে বলতে পারি এটাকে কি যৌগ বলে। অথবা বদ্ধ শিকল যৌগের সংজ্ঞা, অ্যালিসাইক্লিকের সংজ্ঞা, অ্যারোমেটিকের সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো আসতে পারে। আমি বইয়ের উপরে এফ লিখে রাখছি, কিন্তু এগুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, এগুলো আমরা বুঝে বুঝে উত্তর করতে পারবো। কিভাবে খেয়াল করো, এই যে চার্ট, এখানে মূল পড়াটা। জৈব যৌগের সংজ্ঞাটা আমরা পারি, হাইড্রোকার্বনের জাতক। জৈব যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, 2 শ্রেণীতে, মুক্ত শিকল বা অ্যালিফেটিক, বদ্ধ শিকল বা বলয়াকার। মুক্ত শিকলের সংজ্ঞা আশা করি পারবে। মুক্ত মিন্স ফ্রি, তাহলে যে যৌগের 2 প্রান্ত কখনোই যুক্ত হয় না তাকে কি যৌগ বলে? উত্তর হচ্ছে মুক্ত শিকল যৌগ। আর বদ্ধ শিকল উল্টাটা, যে যৌগের 2 প্রান্ত যুক্ত হয়ে চক্র বা বলয় বা সার্কেল গঠন করে তাকে কি যৌগ বলে? উত্তর হচ্ছে বদ্ধ শিকল। দেন মুক্ত শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত অসম্পৃক্তের সংজ্ঞা আমরা পারবো। সম্পৃক্ত মানে একক বন্ধন, আর অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। তার মানে অ্যালকেন সম্পৃক্ত, আর অ্যালকিন অ্যালকাইন অসম্পৃক্ত যৌগ। ওদিকে বদ্ধ শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2, কার্বোসাইক্লিক, হেটেরোসাইক্লিক। নামের সাথেই সংজ্ঞা আছে ভাইয়া, কার্বো মিন্স কার্বন, আর সাইকেল মানে চক্র।
তাহলে যদি কোশ্চেন আসে যে যৌগের চক্র কাঠামো শুধুমাত্র কার্বন দিয়ে গঠিত হয় তাকে কি যৌগ বলে? উত্তর হবে কার্বোসাইক্লিক। হেটেরো, হেটেরো মানে আলাদা বা ভিন্ন। তাহলে যে যৌগের চক্রে কার্বন ছাড়া আলাদা পরমাণুও থাকে তাকে কি যৌগ বলে? উত্তর হচ্ছে হেটেরোসাইক্লিক। দেন কার্বোসাইক্লিক যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যালি, অ্যালি মানে হচ্ছে অ্যালিফেটিক, আর সাইকেল মানে হচ্ছে চক্র। যে যৌগের গঠন চক্রাকার কিন্তু তার বৈশিষ্ট্য অ্যালিফেটিক যৌগের মতো, চক্রাকারও আবার অ্যালিফেটিকও, তাকে কি বলা হয়? অ্যালিসাইক্লিক। আর অ্যারোমেটিক মানে বেনজিন। তার মানে যেখানে বেনজিন বলয় থাকে বা বেনজিনের জাতক যে যৌগে থাকে তাদেরকে কি যৌগ বলা হয়? উত্তর হচ্ছে অ্যারোমেটিক। ওদিকে হেটারোসাইক্লিক যৌগ 2 শ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক আর একটা হেটারো অ্যারোমেটিক। নামের সাথে এই সংজ্ঞাগুলো আছে। তাহলে এই সংজ্ঞাগুলো আগের 2টা পেজে আছে, এগুলো তোমরা মুখস্থ করো না, বুঝে বুঝে একবার দুইবার একটু রিডিং করে নিও। এখানে সবচেয়ে বেশি আসার মতো যে জায়গাটা সেটা হচ্ছে এখানকার উদাহরণগুলা। তুমি খেয়াল করো প্রত্যেকটা সংজ্ঞার নিচেই উদাহরণ দেখা যায়, সেখানে গাঠনিক সংকেতও দেখা যায়, আবার তার নিচে বাংলা নামও দেখা যায়। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে গাঠনিক সংকেত কখনোই আসে না। সো এত বড় বড় গাঠনিক সংকেত আমার পড়ার দরকার নেই, পড়বো না। কিন্তু বাংলা নামগুলা একটু কষ্ট করে দেখে ফেলবো ভাইয়া, এই বাংলা নামগুলা আসতে পারে। তোমাকে কোশ্চেন করতে পারে নিচের কোনটি সম্পৃক্ত যৌগ, নিচের কোনটি অ্যালকেন, নিচের কোনটি অ্যারোমেটিক, নিচের কোনটি হেটারোসাইক্লিক। তাহলে তোমার কাজ হচ্ছে এই 2টা পেজে যতগুলা উদাহরণ আছে তাদের শুধু বাংলা নামটুকু একটু লিখে রাখবা, তাইলেই হবে, ওটা পড়তে হবে। তাহলে শ্রেণী বিভাগ পড়া শেষ, এবং মূল ইম্পর্টেন্ট পড়া হচ্ছে, আমি আবারও বলি, উদাহরণ থেকে শুধু ওই বাংলা নামটুকু, আর কিছু না। আমি পরের পড়াতে যাই। 2.1.2 এখানে সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব। কোশ্চেন আসবে সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব কে প্রদান করেন? উত্তর হচ্ছে লুইস। কত সালে লুইস সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব প্রদান করেন? উত্তর হচ্ছে 1916। এমসিকিউ পরীক্ষাতে কখনোই বলবে না সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব আলোচনা করো 2 মার্কস অথবা 5 মার্কস, সেটা আসার সুযোগ নাই। তাহলে নিচে যে আলোচনাগুলো করছে ভাইয়া, সেই আলোচনা আমাদের পড়ার কোনো দরকার নাই, আমরা শুধু পড়বো লুইস 1916 সালে। পরের পেজে আসো, এখানে কিছু কোশ্চেন আছে দেখো। মিথেন অণুর গঠন যেটা আসে দাগানো আছে, মিথেন অণুতে সমযোজী বন্ধন কয়টা? 4টা। ইথেন অণুতে সমযোজী বন্ধন 7টা। ইথিলিনের বা এসিটিলিন অণুতে কয়টা? এখানে নাই কয়টা, সেটা এখানে দেয়া নাই। তার নিচে দেখো মিথাইল অ্যালকোহলে থাকে 5টা, দেয়া আছে না? এইগুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, এই পড়াটুকু আমরা মুখস্থ না করেই পারবো। কিভাবে? মনে রাখবা অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে সমযোজী বন্ধন মোট পরমাণুর চেয়ে 1 কম। আবার বলি আমি, মনে রাখো সমযোজী বন্ধন মোট পরমাণুর চেয়ে 1 কম, আর কিচ্ছু না। মানে কি? ধরো মিথেন, মিথেন মানে হচ্ছে CH4, তাহলে ওখানে পরমাণু হচ্ছে 1টা কার্বন 4টা হাইড্রোজেন, টোটাল পরমাণু 5টা, তাহলে 1 কম মানে 4। তাহলে মিথেনের সমযোজী বন্ধন কয়টা? 4টা। ইথেন, ইথেনের সংকেত হচ্ছে C2H6, 2 আর 6 মানে 8, তাহলে ইথেনের সমযোজী বন্ধন হবে 7। বুঝতে পারছো? এই যে টেকনিকটা দেখো, সমযোজী বন্ধন মোট পরমাণুর চেয়ে 1 কম। তাহলে প্রোপেন, প্রোপেনের সংকেত আমরা পারি C3H8, তাহলে পরমাণু হচ্ছে 8টা 3টা 11টা, তাহলে প্রোপেনের সমযোজী বন্ধন হবে 1 কম মানে 10টা। তাহলে ইথিলিন E2H4, 4 নাম্বারটা দেখো, 4 আর 2 পরমাণু হচ্ছে 6, তাহলে সমযোজী বন্ধন কয়টা? 5টা। মিথাইল অ্যালকোহল CH3OH, পরমাণু দেখো টোটাল হচ্ছে 6টা, তাহলে সমযোজী বন্ধন হবে 5টা। বুঝতে পারছো টেকনিকটা? অ্যালিফেটিক যৌগের সমযোজী বন্ধন মোট পরমাণুর থেকে 1 কম। ওকে,
এবার যদি বুঝে থাকো একটা কোশ্চেনের উত্তর দাও। ইথাইল অ্যালকোহল বা ইথানল C2H5OH ওখানে সমযোজী বন্ধন কয়টা? অপশন হচ্ছে 7, 8, 9, 10। ইথাইল অ্যালকোহল বা ইথানলের সমযোজী বন্ধন কয়টা? 7, 8, 9, 10। ইথানল। শফিউল ইসলাম কারেক্ট। স্বর্ণা পাল কারেক্ট। ফারজানা ইসলাম প্রিয়া কারেক্ট। ওকে, তার মানে টেকনিকটা আমরা বুঝতে পারছি। 2.1.3 আধুনিক অরবিটাল অধিক্রমণ মতবাদ, মতবাদের বর্ণনা লাগবে না ভাইয়া। 2.1.3 পরের পেজে দেখো, এখানে 4টা লাইন দেখা যায়। এই 4টা লাইন, এই যে অরবিটাল গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে নিম্নরূপ। এখানে দেখো ভাই 4টা শর্ত দেয়াই আছে। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে আণবিক অরবিটাল গঠনের জন্য শর্ত 9 কোনটি? ওকে, শর্ত অরবিটাল গঠনের শর্ত। খেয়াল করো শব্দটা অ দিয়ে, অরবিটাল শব্দটা অ দিয়ে। তাহলে অরবিটাল গঠনের শর্তগুলো আমরা সব মনে রাখবো অ দিয়ে। 1 নাম্বার অর্ধপূর্ণ হতে হবে। তাহলে অরবিটাল গঠনের সময় অরবিটাল গুলোকে কেমন হতে হবে? অর্ধপূর্ণ। 2 নাম্বার শক্তি কেমন হতে হবে? অনুরূপ, অনুরূপ হতে হবে, শক্তি হতে হবে অনুরূপ। 3 নাম্বার উভয় অরবিটালের সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ হতে হবে, অক্ষ বরাবর অতিক্রমণ। কি বরাবর? অক্ষ বরাবর। আর ইলেকট্রন ঘূর্ণন বিপরীতমুখী হবে, বিপরীত। তোমরা মনে রাখবা বিপরীত মানেই হচ্ছে অপোজিট। বিপরীতের আরেক নামই হচ্ছে অপোজিট। এই কথাটা চাইলে বিপরীতের পাশে লিখে রাখতে পারো, অপোজিট। তাহলে অরবিটালের সবগুলো শর্ত কি দিয়ে মনে রাখতেছি? অ দিয়ে মনে রাখতেছি। অর্ধপূর্ণ হইতে হবে, শক্তি অনুরূপ হইতে হবে, অধিক্রমণ অক্ষ বরাবর হতে হবে, আর ঘূর্ণন অপোজিট বা বিপরীত হইতে হবে। ওকে, তাহলে অরবিটালের শর্ত মনে রাখা খুবই সহজ। তার নিচে দেখো তোমরা ভাইয়া সিগমা বন্ধনের কিছু কথাবার্তা আছে পরের পেজে। এই যে অরবিটালের শর্তগুলো অ দিয়ে, ওটা আমি দেখাই দিছি তোমাদের। পাই বন্ধনের কিছু শর্ত এখানে দেখা আছে, কিন্তু সিগমা পাইয়ের সবগুলা বৈশিষ্ট্য একসাথে দেখো এই বক্সে আছে। তাহলে আমরা সরাসরি এই বক্সটা পড়ে ফেলবো, তাহলেই হবে বক্স। এবং আবারও বলছি, আগেই বলছি আমি এই কথাটা, দুই পাশই পড়বো না, এরকম বক্স থেকে আমরা এক পাশ পড়বো। আমরা পড়বো সিগমা, পাই হবে তার বিপরীত। এখানে আবার একটা সুবিধার কথা আছে ভাইয়া, সিগমা শব্দটা স দিয়ে, সো তার বৈশিষ্ট্যগুলো হবে স দিয়ে। এই যে স, সিগমার বৈশিষ্ট্যগুলো স দিয়ে। সতে সরল রেখা। সিগমা বন্ধন যখন গঠিত হয় তখন দুইটা অরবিটাল এরকম মুখোমুখি থাকে, মুখোমুখি মানে হচ্ছে সরল রেখায় থাকে, সরল রেখা। কিন্তু পাই থাকে পাশাপাশি বা সমান্তরাল। তাহলে সরল রেখার বিপরীত কথাটা হচ্ছে পাশাপাশি থাকে। সিগমাতে যে ওভারল্যাপিংটা হয়, অধিক্রমণ বেশি হয়, সর্বোচ্চ অধিক্রমণ হয়, তাহলে পাইয়ে কম হবে, সর্বনিম্ন বা আংশিক অধিক্রমণ। সিগমা বন্ধন হচ্ছে সিঙ্গেল মানে একক বন্ধন, তাহলে পাই বন্ধন হচ্ছে ডাবল বা ট্রিপল মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। সিগমার ক্ষেত্রে সংকর অরবিটাল অংশগ্রহণ করতে পারে, সংকর অরবিটাল সিগমা বন্ধনে অংশগ্রহণ করে, কিন্তু পাই বন্ধনে সংকর অরবিটালরা অংশগ্রহণ করে না। সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী, তাহলে পাই বন্ধন তার চেয়ে দুর্বল। ক্লিয়ার? তাহলে সিগমার বৈশিষ্ট্যগুলো সব কি দিয়ে মনে রাখতেছি আমরা? স দিয়ে। সিগমার বৈশিষ্ট্যটা স দিয়ে। ওকে, তাহলে কোশ্চেন আসবে সিগমা বন্ধনের বৈশিষ্ট্য 9 কোনটি, অথবা পাই বন্ধনের বৈশিষ্ট্য কোনটি। আশা করি ওই বক্স আমরা পারবো, সিগমা পাই। ওকে, পরের পেজে চলে আসি 2.1.5 নাম্বার টপিকস। 2.1.5 নাম্বার টপিকস এর উপরের লাইনটা পড়তে হবে শুধু। অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ কে প্রদান করেন? উত্তর হচ্ছে পলিং। এতটুকুই শুধু, আর কিছু না। মতবাদের বর্ণনা লাগবে না ভাইয়া, পলিং।
এবার খেয়াল করো 2.1.5 sp3 সংকরণ। নিচের প্যারাটাতে দেখো কিছু কোশ্চেন দেখা যায় 109.28 ডিগ্রি বা 105 ডিগ্রি চতুস্তলক। পরের পেজে আমি F100 দিয়ে রাখছি। F100 পুরো পেজ জুড়েই এমসিকিউ আছে। 25%, 75%, 0.110, নিচে 0.154, 109.5 ডিগ্রি। কিন্তু এই পড়াগুলা তোমরা এখান থেকে পড়বা না। sp3 পরের পেজে আছে sp2 2.1.6, তারপরের পেজে আছে sp। সুবিধার কথা হচ্ছে এই তিনটা পেজের যতগুলা পড়া আছে সবগুলা পড়া আছে এই বক্সের ভিতর। আমরা পড়ব সরাসরি এই বক্স। ওকে, এটা হচ্ছে আসল কথা। সারণী 2.3 লেখা যে বক্স, এই বক্সটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বক্স, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই বক্সটা পড়া খুবই সহজ ব্যা। এটা আবার কেমিস্ট্রি ফার্স্ট পেপার বইও কিন্তু আছে। এটা মনে রাখা সহজ। কিভাবে দেখো, সিরিয়াল করা এগুলো সব। ইথেন, ইথিন, ইথাইন, তার মানে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তার মানে হচ্ছে sp3, sp2 আর sp সংকরণ। সিরিয়াল sp3, sp2, sp। সেকেন্ড কলামে দেখো কার কয়টা করে সংকর অরবিটাল, ওটা মনে রাখার দরকার নাই। sp3 সংকরণ, একটা s আর তিনটা p মিললে হবে টোটাল 4টা। তাহলে sp3 সংকরণে সংকর অরবিটাল কয়টা? 4টা। sp2 একটা s দুইটা p, কয়টা সংকর অরবিটাল? 3টা। sp 2টা। ওকে, দেন লাস্টের কলমটা দেখো আকৃতি কেমন, ওই সংখ্যার সাথে মিল আছে। যেখানে 4টা সংকর অরবিটাল ওটার আকৃতি চতুস্তলকীয়, যেখানে 3টা সংকর অরবিটাল ওখানে ট্রাইগোনাল বা ত্রিভুজাকার, আর যেখানে 2টা অরবিটাল 2টা বিন্দু যোগ করলে হবে সরল রেখা। ঠিক আছে, তাহলে এই কলামটা সেকেন্ড কলাম আর লাস্ট কলাম মিল আছে। থার্ড কলাম কত পার্সেন্ট এস আর কত পার্সেন্ট পি, এটা মুখস্থ করার দরকার নাই, হিসাব করা যায়। কিভাবে দেখো, sp3 একটা s তিনটা p, তাহলে টোটাল হচ্ছে 4জন। 4জন মিলে যদি হয় 100%, একজন কত পাবে হিসেবে? 4 জনে 100, একজন পাবে 25। তাহলে sp3 তে কত পার্সেন্ট s? উত্তর হচ্ছে 25। তাহলে যদি কোশ্চেন আসে sp3 তে কত পার্সেন্ট p, বাকিটুক, উত্তর হবে 75। sp2 3জন টোটাল, তাহলে একজন পাবে 33.3%। তাহলে sp2 তে কত পার্সেন্ট p, বাকিটুক 66.67। sp লাস্টেরটা আছে দুজন, তাহলে কত কত পার্সেন্ট হবে? 50-50, 50% s, 50% p। তাহলে এই কলামটা আমার মনে হয় মুখস্থ করার কোনো দরকার নাই। শুধুমাত্র 4 নাম্বার আর 5 নাম্বার কলামটা তোমাকে মুখস্থ করতে হবে। বন্ধন কোণ আর বন্ধন দূরত্ব, কিন্তু এখানে সিরিয়াল আছে। কোণগুলা দেখো তুমি আস্তে আস্তে বড় হচ্ছে। 109.5, তারপরে 120, তারপরে 180। তাহলে সিরিয়াল আছে না, বড় হয়। 109, 120, 180। বন্ধন দূরত্বটা দেখো, কার্বন কার্বন আছে, আবার কার্বন হাইড্রোজেনও আছে। দুই ক্ষেত্রে দেখো ভাইয়া বন্ধন দূরত্ব আস্তে আস্তে ছোট হচ্ছে। কার্বন কার্বন 154, 134, 120, সিরিয়াল করে মনে রাখাটা সহজ। 154, 134, 120। বন্ধন দূরত্ব কার্বন হাইড্রোজেনেরটাও দেখো ছোট হচ্ছে। 110, 109, 106। আরেকবার 10, 9, 6। ওকে, সো এই বক্স আশা করি আমাদের খুব বেশি কঠিন মনে হবে না। 2.2 সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে, ওগুলো একটু রিডিং পড়ে নিতে হবে ভাইয়া। এখানে দেখো বৈশিষ্ট্য, মূল পয়েন্টগুলো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, একটা সাধারণ সংকেত থাকবে, দেন হচ্ছে একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে, প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে, নির্দিষ্ট বা সাধারণ। তাহলে 3টা সাধারণ মনে রাখবা, একটা হচ্ছে সাধারণ সংকেত থাকবে, সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে, সাধারণ কার্যকরীমূলক থাকবে।
আর যেহেতু এরা সমগোত্রীয়, সমমানী সেম, তাহলে এদের রাসায়নিক ধর্মের সেম সাদৃশ্য থাকবে। আর পাশাপাশি দুই সমগোত্রকের মাঝখানে থাকবে মিথিলিন মূলকের পার্থক্য। মিথিলিন মানে CH2। ওকে, তাহলে মূল শব্দগুলো আবার বলে দেই। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য তিনটা হচ্ছে সাধারণ। কি কি সাধারণ? সাধারণ সংকেত, সাধারণ প্রস্তুত পদ্ধতি, সাধারণ কার্যকরী মূলক। রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে, আর দুইটা গোত্রের মাঝখানে পার্থক্য হবে মিথিলিন মূলকের, মিথিলিন। ওকে, সমগোত্রী শ্রেণীর বৈশিষ্ট্যটার পরে এখানে দেখো একটা বক্স আছে সারণী 2.4। এই বক্সটা আমার কাছে মনে হয় ক্লাস 9-10 এর পড়া। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের সাধারণ সংকেত 2 করে কমে। CnH2SN+2 অ্যালকেন, তারপরে অ্যালকিন অ্যালকাইন 2 করে কমাই দিলে হয় CnH2SN, আর লাস্টেরটা CnH2SN-2। এই তিনটা লাস্টের গুলাতে দেখো সবার সাথে CnH2SN+1 এটা আছে, সবার সাথে আছে CnH2SN+1। তার সাথে শুধু লাস্টে যার যার কার্যকরী মূলকটা লাগাই দিলেই হয়। তাহলে যদি কোশ্চেন আসে অ্যালকোহলের সাধারণ সংকেত কি, CnH2SN+1, এটা থাকবে লাস্টে OH। অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি, CnH2SN+1, লাস্টে CHO। অ্যামিনের সাধারণ সংকেত কি, CnH2SN+1, তার সাথে NH2। সো এগুলা ক্লাস 9-10 এর পড়া। কোশ্চেন আসতে পারে অ্যালকোহলের সাধারণ সংকেত কি, অথবা সত্য মিথ্যা সাধারণ সংকেতের ক্ষেত্রে নিচের কোনটা ভুল। সো এগুলো আশা করি আমরা পারবো। 2.3 কার্যকরী মূলক। ওই যে লাস্টে OH NH2CH3 ওগুলাকেই বলা হয় কার্যকরী মূলক। ওগুলা একটু পরে একটা বক্সের ভিতর দেয়া আছে, এখান থেকে তোমরা শুধু এই তিনটা লাইন একটু ভালো মতো পড়বে। একক বন্ধন কোন কোন বিক্রিয়া ঘটে, দ্বিবন্ধনে কোনটা ঘটে, আর উভয়ই থাকলে কোনটা ঘটে। এই যে মূল কথা হচ্ছে এটা। ওখান থেকে একক বন্ধনযুক্ত যৌগ কি বিক্রিয়া দেখায়, প্রতিস্থাপন আর অপসারণ। এই নামটা মনে রাখবা, মুখস্থ করো। দ্বিবন্ধন ও ত্রিবন্ধন দেখায় হচ্ছে সংযোজন। আর যদি একক বন্ধন দ্বিবন্ধন উভয়ই থাকে, তখন বিক্রিয়া যেটা হবে তার নাম হচ্ছে প্রতিস্থাপন। ওকে, জাস্ট তিনটা লাইন, এর বেশি দরকার নাই। পরের পেজে যে বিশাল বড় বক্স, এই বিশাল বড় বক্স থেকে শুধুমাত্র ফার্স্ট কলামটা পড়তে পারলেই চলবে। ফার্স্ট কলাম দেখো নাম আছে, নামের নিচে সাধারণ সংকেত আছে। সাধারণ সংকেত অথবা সাধারণ সংকেতের লাস্টের অংশটুকু দেখো কার্যকরী মূলক। তাহলে এগুলোও আমার কাছে মনে হয় ক্লাস 9-10 এর পড়া। অ্যালকিনের সাধারণ সংকেত একটু আগের বক্সও ছিল CnH2SN। হ্যালো অ্যালকেন মানে হচ্ছে CnH2SN+1X বা RX, আর মানে CnH2SN+1। অ্যামিন হচ্ছে NH2, অ্যালডিহাইড CHO, কিটোন CO, জৈব অ্যাসিড মানে COOH, এস্টার মানে COOR, সায়ানাইড বা নাইট্রাইল মানে CN। এই কলামটাই শুধু দেখবে। এখান থেকে 2018 সালে কোশ্চেন আসছিল কার্যকরী মূলকের ক্ষেত্রে নিচের কোনটা ভুল। সো এই কার্যকরী মূলকগুলা একটু দেখে নিতে হবে। এই বক্সের সেকেন্ড কলামের গাঠনিক সংকেত দরকার নাই, থার্ড কলাম, ফোর্থ কলাম, ফিফথ কলাম, এই যে ছবি দেখা যাচ্ছে কালো কালো বল দিয়ে ছোট ছোট, এগুলা কিচ্ছু পড়ার দরকার নাই। এই বক্স থেকে শুধুমাত্র ফার্স্ট কলাম। ওকে, একজনে এতক্ষণে কোশ্চেন করতেছে ভাইয়া এটা কোন রাইটারের বুক। খুব ভালো কোশ্চেন। আমরা কেমিস্ট্রি যে যতগুলা ক্লাস পাইছো সবগুলা ক্লাসই হাজারি স্যারের বই থেকে করছি আমরা। সিম্বল গুলা ভাইয়া, ইয়েস, কার্যকরী মূলক কার কোনটা, অতটুকুই, আর কিছু না। 2.5 জৈব যৌগের নামকরণ। নামকরণ থেকে একটু কোশ্চেন আসে না, এটা আমি বলে দেই। তোমরা কলেজে থাকতে নামকরণ দিয়ে পড়তা, কোশ্চেন পড়াশোনা আসতো। একটা বড় সংকেত দেয়া থাকতো, এর নাম কি, অথবা উল্টাটা একটা নাম দেয়া থাকতো এর গাঠনিক সংকেত কি, এরকম হতো নামগুলা। 2,2 ডাইক্লোরো, 3,5 ডাইমিথাইল, 2,5 ডাইইথাইল হেপটেন। এই টাইপের পড়াগুলা তোমরা পড়ছো। কিন্তু এখন একটা সুবিধার কথা আমি তোমাদের বলে দিই। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন করে হচ্ছে ডাক্তাররা। ডাক্তাররা এই নামকরণের নিয়ম কানুন নিজেরাই অনেক আগে ভুলে গেছে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে আমি লাস্ট 10-12 বছরে একবারও নামকরণ করো এরকম কোশ্চেন আসতে দেখা যায় নাই। ঠিক আছে, সো
জৈব যৌগের নামকরণ পদ্ধতি আলোচনা করো, এগুলো আমাদের পড়ার কোনো দরকার নেই। নামকরণ পদ্ধতির আলোচনা আমরা পড়ব না, শুধুমাত্র 2-3টা লাইন আছে এখান থেকে আসার মতো, ওইটা এই যে এটা নামকরণ পদ্ধতি কয়টি, 3টি, এই শব্দটা। তাহলে জৈব যৌগের নামকরণ পদ্ধতি কয়টা, 3টা। একটা হচ্ছে সাধারণ বা প্রচলিত পদ্ধতি, আরেকটা হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতি, আরেকটা হচ্ছে জেনেভা বা ইউপেক পদ্ধতি। 3 অপশন, এই কারণে এটা ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন, জৈব যৌগের নামকরণ পদ্ধতি 9 কোনটা? সাধারণ পদ্ধতি, জাতক পদ্ধতি, জেনেভা পদ্ধতি, আর বার্সেলোনা পদ্ধতি। তাহলে নামকরণ পদ্ধতি 9 কোনটা? সাধারণ, জাতক, জেনেভা না বার্সেলোনা? এটা তোমরা পারবা আশা করি। এরপরে সাধারণ পদ্ধতিতে নাম, এখানে দেখো নামের কিছু অর্থ আছে। লাল পিঁপড়া থেকে ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিডের নামকরণ করা হয়েছে কি থেকে? লাল পিঁপড়া থেকে। অথবা লাল পিঁপড়া থেকে কার নামকরণ করা হয়েছে? ফর্মিক অ্যাসিড। প্রস্রাব থেকে কোন যৌগের নামকরণ করা হয়েছে? ইউরিন থেকে নামকরণ করা হয়েছে ইউরিয়া। এতটুকুই, আর কিছু পড়ার দরকার নাই। নামকরণ পদ্ধতির বর্ণনা আমরা পড়ব না। পরের পেজে আছে জেনেভা পদ্ধতি, ওখান থেকে 2টা সাল পড়বা শুধু। একটা হচ্ছে 1892, আরেকটা 1993। একটা 1892 জেনেভা পদ্ধতি সর্বপ্রথম দেয়া হয়, আর লাস্ট এডিশনটা হচ্ছে 1993। এতটুকু, আর কিচ্ছু পড়ার দরকার নাই নামকরণ থেকে। নামকরণ থেকে আমি আবারও বলে দেই, মেডিকেলে কোশ্চেন আসে না। সো আবারও বলতেছি, আজাইরা জিনিস পড়ে মাথা নষ্ট করার দরকার নাই, মূল পড়াটাই অনেক বেশি, নামকরণ বাদ। আমরা চলে আসি পরের টপিকস 2.6, সমানুতা। সমানুতার সংজ্ঞা আমরা পারি, যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত বা ত্রিমাত্রিক বিন্যাস আলাদা, তাদেরকে বলা হয় সমাণু। সমাণু কয় প্রকার? উত্তর হচ্ছে সমাণু 2 প্রকার। একটা গাঠনিক সমাণু, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমাণু। গাঠনিক সমাণু কয় প্রকার? উত্তর হচ্ছে 5 প্রকার। এটা অন্য বইয়ে 6 প্রকার বলা থাকতে পারে, 4 প্রকার বলা থাকতে পারে, বাট আমি আগে বলতেছি হাজারি কারেক্ট। গাঠনিক সমানুতা কয় প্রকার? 5 প্রকার। কি কি? চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম, আর একটা হচ্ছে টটোমারিজম। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হইতে পারে, নিচের কোনটি গাঠনিক সমানুতা নয়? তাহলে গাঠনিক সমানুতাগুলোর নামগুলো মনে রাখি কিভাবে। চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম, টটোমারিজম। তোমরা মনে রাখতে পারো এই শব্দটা দিয়ে। গাঠনিক সমাণু 5টার নাম হচ্ছে আচমকা। গাঠনিক সমাণুগুলোর নাম আচমকা। আতে অবস্থান সমানুতা, আ না অ, অতে অবস্থান সমানুতা। চতে চেইন সমানুতা, মতে মারিজম। 2টা মারিজম আছে, একটা মেটামারিজম, একটা টটোমারিজম। মতে মারিজম 2টা, আর কাতে কার্যকরী মূলক। তাহলে গাঠনিক সমাণু 5টার নাম হচ্ছে আচমকা। আর ত্রিমাত্রিক বা স্টেরিও সমাণু হচ্ছে 2টা, জ্যামিতিক সমানুতা, আলোক শক্তি সমানুতা, ওটা আলাদা করে মনে রাখবা। এবার খেয়াল করো, এই 5টা সমানুতার সংজ্ঞা থেকে আমরা কি পড়ব? সংজ্ঞা মনে রাখার দরকার নেই। সংজ্ঞা জাস্ট নামের সাথে মিল আছে। 1 নাম্বারটা দেখো, চেইন সমানুতা। এখানে যদি তোমরা দেখো, এই যে কাঠামো, কাঠামো শব্দটা খেয়াল রাখলেই হবে। আমরা জানি কাঠামো মানেই হচ্ছে তার স্ট্রাকচার বা চেন। তাহলে যদি সংজ্ঞাটা এরকম হয়, কার্বন কাঠামোর পার্থক্যের জন্য 2টা যৌগের মাঝখানে যেই সমানুতা হয় তাকে কি সমানুতা বলে? উত্তর হচ্ছে কাঠামো বা চেন সমানুতা। 2 নম্বর অবস্থান, দেখো এই শব্দটাই আছে এখানে, অবস্থানের পার্থক্য। তাহলে এমসিকিউ কোশ্চেন, কার্যকরী মূলকের বিভিন্ন অবস্থানের পার্থক্যের জন্য যেই সমানুতা হয় তাকে কি সমানুতা বলে? উত্তর হচ্ছে অবস্থান সমানুতা। ওকে। দেন 3 নাম্বারটা হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। দেখো নামের সাথে মিল আছে, কার্যকরীমূলক কথাটাই ওখানে আছে। এই যে কার্যকরীমূলকের ভিন্নতা, তাহলে 2টা যৌগের মাঝখানে কার্যকরীমূলকের ভিন্নতার জন্য যেই সমানুতা হয় তাকে কি সমানুতা বলে? কার্যকরীমূলক সমানুতা। মেটামারিজম, মেটা মানে হচ্ছে মনে রাখবা মোটা,
মেটা, মোটা, চিকন। এই লাইনটা একটু দেখো, উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা। তাহলে মেটামরিজম কখন হয়? যখন কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা হয়। একটু খেয়াল করো, তোমাদের যদি আমি ছবিতে দেখাই, এই যে মিথক্সি প্রোপেন আর ইথক্সি ইথেন, এই যৌগ দুটো হচ্ছে পরস্পরের মেটামার, কিন্তু একটার দেখো বাম পাশে এক কার্বন, বাট আরেকটার বাম পাশে হচ্ছে দুই কার্বন। তার মানে বামে বামে কার্বনের ভিন্নতা। অথবা ডান পাশ যদি দেখো, একটা ডান পাশে তিন কার্বন, আরেকটা ডান পাশে হচ্ছে দুই কার্বন। দ্যাট মিন্স এই দুইটা যৌগের বামে বামে বা ডানে ডানে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা। তাহলে খেয়াল করো, বাম পাশ হচ্ছে এটার ক্ষেত্রে চিকন, ওটার ক্ষেত্রে বাম পাশ হচ্ছে মোটা, আর ডান পাশ এটাতে হচ্ছে মোটা, ওটাতে হচ্ছে চিকন। তাহলে তোমরা মনে রাখবা, মেটা মানে মোটা চিকন। মোটা চিকন হলে যে সমানুতা হয় তাকে কি সমানুতা বলে? মেটামারিজম। তাহলে ওই সংজ্ঞাটা। একই আণবিক সংকেতযুক্ত দুইটা যৌগের অনুষ্ঠিত কার্যকরী মূলকের অনুষ্ঠিত কার্বন পরমাণুর সংখ্যার উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতার জন্য যেই সমানুতা হয় তাকে কি বলা হয়? তাহলে কার্বনের সংখ্যার ভিন্নতা মানেই হচ্ছে মেটা বা মোটা। ঠিক আছে, লাস্টেরটা যদি একটু দেখো তোমরা ভাইয়া, এই যে টটোমারিজম। টটোমারিজম কথাটার সাথে মিল আছে টোটো কোম্পানি। টোটো কোম্পানি, টোটো কোম্পানির ম্যানেজার বলে না অনেকে। টোটো কোম্পানির ম্যানেজার কাকে বলে? যে কোনো কাজ করে না, সে খালি ঘুরে বেড়ায়, তাকে বলা হয় টোটো কোম্পানির ম্যানেজার। টোটোর কথাটার সাথে মিল আছে টটোমারিজম। টটোমারিজমও এক পাশ থেকে আরেক পাশে ঘুরে বেড়ায়, তার মানে সে হচ্ছে গতিশীল। তাহলে এই শব্দটা খেয়াল রাখতে হবে, গতিশীল কার্যকরীমূলক সমানুতা কাকে বলা হয়? উত্তর হচ্ছে টটোমারিজম। সে গতিশীল, সে ঘুরে বেড়ায়। ঠিক আছে, তাহলে টটোমারিজমের সংজ্ঞাটা আশা করি পারবো। এই পাঁচটা সংজ্ঞা আমাদের পড়া হয়ে গেল। দেন যেটা পড়তে হবে তোমাদের, একটু খেয়াল করো ভাইয়া, এখানে উদাহরণগুলোতে সংকেতও দেখা যায়, আবার বাংলা নামও দেখা যায়, তাই না? সংকেতগুলো পড়বা না, উদাহরণ থেকে বাংলা নামগুলো একটু পড়বা, তাহলেই হবে। ঠিক আছে, দেন খেয়াল করো, এখানে প্রত্যেকটা উদাহরণের পাশে ভাইয়া আবার ডিগ্রি সেলসিয়াসও দেখা যাচ্ছে স্ফুটনাঙ্ক। এতগুলা স্ফুটনাঙ্ক তোমাদের মনে রাখার দরকার নাই, আমি ইম্পর্টেন্ট স্ফুটনাঙ্ক যেটা লাগবে সেটা দেখাই দিই। এটা লাগবে, ইথানলের স্ফুটনাঙ্ক 78.3, ডাইমিথাইল ইথার 25, প্রোপানেল 48.8, এসিটোন 56, ইথোক্সি ইথেন 34.5। এই পাঁচটা স্ফুটনাঙ্ক মুখস্থ করতে হবে। ঠিক আছে, ওকে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের কথাগুলো বলে দিছি ভাইয়া, যেটা পড়তে হবে সবগুলা পারলে পড়ো, বাট এতগুলা মনে থাকে না, সো ইম্পর্টেন্ট এই কয়টা পড়ো। ঠিক আছে, ওকে। দেন স্টেরিও সমানুতা, এখানে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেটা আমি একটু দেখাই দিই তোমাদের। শুধু গ্রিক স্টেরিও শব্দের অর্থ হচ্ছে ত্রিমাত্রিক স্থান। স্টেরিও সমানুত ত্রিমাত্রিক চিত্রকে বলা হয় কনফিগারেশন। আর স্টেরিও সমানুতা দুই প্রকার, একটা জ্যামিতিক বা সিস্ট্রান্স, আর একটা আলোক সমানুতা। নিচের দিকে দেখো, জ্যামিতিক সমানুতার শর্ত দুইটা, একটা হচ্ছে অ্যালকিন হতে হবে, তাহলে জ্যামিতিক সমানুতা কোথায় হয়? অ্যালকিন। আর দুই নাম্বার চাক্রিক যৌগ হতে হবে। তাহলে শর্ত দুইটা কি কি? একটা অ্যালকিন হতে হবে আর একটা চাক্রিক হতে হবে, জ্যামিতিক সমানুতার শর্ত। দেন মেটামারিজম প্রদর্শন করে সে কই? এখানে একটা লাইন আছে, এটা একটু ইম্পর্টেন্ট বা দেখাই দিই। কে কে মেটামারিজম দেখায়, এই লাইনটা একটু ভালো মতো পড়বা। ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন, এই তিনটা যৌগের ক্ষেত্রে মেটামারিজম হয়। তাহলে মেটামারিজম কার কার ক্ষেত্রে হয়? ইথার, কিটোন আর সেকেন্ডারি অ্যামিন। তাহলে সেখানে কোশ্চেন হবে নিচের কোনটি মেটামারিজম দেখায় না? এই যে এখানে সেকেন্ডারি অ্যামিনের সাথে তোমাদের গুহ স্যারের বই একটা কথা বলা আছে, সেকেন্ডারি অ্যালকোহল, ওখানেও মেটামারিজম হতে পারে, এটা মনে রাখো। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল, তাহলে যে মেটামারিজম প্রদর্শন করে সে কই, এটা মনে রাখলেই চলবে। মেটামারিজম যে দেখায় সে কই, সে দিয়ে দুইটা আছে দেখো, সেতে সেকেন্ডারি অ্যামিন, সেতে সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল। ক দিয়ে কিটোন আর ই দিয়ে ইথার।
সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল, কতে কিটোন, ইতে ইথার। তাহলে উত্তর দাও, নিচের কোনটি মেটামারিজম দেখায় না? অপশন এ কিটোন, অপশন বি অ্যালডিহাইড, অপশন সি ইথার, অপশন ডি অ্যামিন। কি হবে? নিচের কোনটি মেটামারিজম দেখায় না? কিটোন, অ্যালডিহাইড, ইথার, অ্যামিন। বি, ইয়েস। তাহলে মেটামারিজমের কথাগুলো শেষ বেয়া। আমরা পরের পড়াতে আসি। জ্যামিতিক সমানতা দুই প্রকার, একটা সিস একটা ট্রান্স, সেটা আমরা পড়ছি। এখানে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে এই প্যারাটা, জ্যামিতিক সমানুদয়ের সাধারণ ধর্ম। এখানে দেখো সিস আর ট্রান্সের পার্থক্য আছে, বাট এতগুলা পার্থক্য তোমার মনে রাখার দরকার নাই, দুইটা কথা মনে রাখলেই চলবে। কি কি? এটা দেখো, সিস সমানুর গলনাঙ্ক কম, এই কথাটা মনে রাখবা, শেষ। 2 নাম্বার, সিস সমানুর সুস্থিতি কম, পড়া শেষ। এই পড়াটা এতটুকুর ভিতরেই শেষ করে ফেলা যায়। কিভাবে? মনে রাখবা সিস সমানুর শুধু এই দুইটাই কম, একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে সুস্থিতি। গলনাঙ্ক আর সুস্থিতি কম, তার মানে আর বাকি সবকিছুই বেশি। দ্রাব্যতা বেশি, অভ্যন্তরীণ শক্তি বেশি, ল্যাটিস শক্তি বেশি, দহন তাপ বেশি, প্রতিসরাঙ্ক বেশি, সব বেশি, শুধু দুইটা কম। সিস সমানুর কোন দুইটা কম? একটা হচ্ছে গলনাঙ্ক, আরেকটা হচ্ছে সুস্থিতি। গলনাঙ্ক সুস্থিতি কম সিস সমানুর। তাহলে ট্রান্স সমানুর তার উল্টা, ট্রান্স সমানুর ক্ষেত্রে গলনাঙ্ক আর সুস্থিতি বেশি, বাকি সবকিছু কম। বুঝতে পারছি? আমি আরেকবার বলি ভাইয়া, আমরা শুধু মনে রাখবো সিস সমানুর দুইটা কম। কি কি কম? গলনাঙ্ক আর সুস্থিতি। গলনাঙ্ক সুস্থিতি কম, তার মানে বাকি সবকিছু বেশি। ট্রান্স সমানুর ক্ষেত্রে গলনাঙ্ক সুস্থিতি বেশি, বাকি সবকিছু কম। এখানে আছে। সো এখান থেকে কোশ্চেন আসবে সিস সমানুর বৈশিষ্ট্য কোনটা, অথবা ট্রান্স সমানুর বৈশিষ্ট্য নয় কোনটা। সত্য মিথ্যা খেয়াল রেখো। সিস সমানুর বেশি কম ওগুলা আছে, ব্যাখ্যা লাগবে না। জ্যামিতিক সমানুতা কিভাবে ঘটে ব্যাখ্যা এগুলা লাগে না ভাইয়া। 2.6.3 আলোক সক্রিয় সমানুতা। আলোক সক্রিয় সমানুতার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নাও। কাইরাল কেন্দ্র থাকতে হবে, কাইরাল। উভয় কনফিগারেশন দর্পণ প্রতিবিম্ব হবে, দর্পণ, এবং পরস্পরের অসমাপতিত হবে, এটা খেয়াল রেখো। তাহলে আলোক সমানুর বৈশিষ্ট্য কি কি? কাইরাল কার্বন থাকতে হবে, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, এবং পরস্পরের অসমাপতিত হবে। এই শব্দ তিনটা খেয়াল রাখবা, কোশ্চেন আসবে আলোক সমানুর বৈশিষ্ট্য নয় কোনটা। তারপরে আলোক সমাণু কিভাবে ঘটে চিত্র সহ ব্যাখ্যা করো, জীবনও আসবে না, এগুলো পড়ার দরকার নাই। এখানে দুইটা মান আছে, সে মান দুইটা লাগবে, এটা একটু দেখে নিও। ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণের মান ওই যে 2.6.5, তার উপরের লাইন। ডি ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আবর্তন কোণের মান হচ্ছে 2.24, এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 2.24, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তার মানে তাদের আবর্তন কোণের মান একই, কিন্তু দিক বিপরীত দিকে, একটা ডান দিকে আর একটা বাম দিকে। একটাকে বলা হয় প্লাস, আরেকটাকে বলা হয় মাইনাস। তাহলে এরকম দুইটা যৌগকে কি বলা হয়? নিচের পড়া 2.6.5 পরস্পরের বলা হয় এনানসিওমার। তাহলে একই রকম দুইটা যৌগ যাদের আলোক সক্রিয়তার মান একই কিন্তু দিক পরস্পরের বিপরীত দিকে, তাদেরকে কি বলা হয়? উত্তর হচ্ছে এনানসিওমার। একই রকম যৌগ, আলোক সক্রিয়তার মান একই কিন্তু দিক পরস্পরের বিপরীত, তাদেরকে বলা হবে এনানসিওমার। ঠিক আছে? আর এই ঘটনাটাকে বলা হয় এনানসিওমারিজম। রেসিমিক মিশ্রণ, দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে কি বলে? উত্তর হচ্ছে রেসিমিক মিশ্রণ। তার মানে ডি আর এল মিলালে +2.24 -2.24 মিলে হয়ে যাবে 0, তাহলে রেসিমিক মিশ্রণ হবে আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখো, রেসিমিক মিশ্রণ কিন্তু আলোক সক্রিয় না, নিষ্ক্রিয়। ঠিক আছে, দেন এখানে একটু পড়া আছে ভাই, এইটা ইম্পর্টেন্ট। 2.6.6
এটা আলোক সমাণুর সংখ্যা নির্ণয়, এটা অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা ভিত্তিক আলোক সমাণুর সংখ্যা নির্ণয়। তুমি খেয়াল করো 1 নাম্বার লাইনে কি বলা আছে, যৌগের অণুতে একটি মাত্র অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকলে তার কয়টি আলোক সমাণু হয়। এই শব্দটা তোমার পড়া লাগবে। কয়টা? একটা কাইরাল কার্বন। কয়টা অপ্রতিসম কার্বন? একটা। তাহলে আলোক সক্রিয় সমাণু কয়টা হবে? দুইটা। একটা মাত্র অপ্রতিসম কার্বন, সেখানে আলোক সক্রিয় সমাণু হবে দুইটা। ঠিক আছে? কেন, কিভাবে, সেই ব্যাখ্যা একটু পরে তোমাদের পড়াবো। দেন 2 নাম্বারটা দেখো, এই যে দুইটা ভিন্ন রকমের অপ্রতিসম কার্বন, এই কথাটা দেয়াই থাকবে। যৌগের অণুতে দুইটি ভিন্ন প্রকার কাইরাল কার্বন থাকলে তখন ওই যৌগের 4টা আলোক সক্রিয় সমাণু হয়। এই লাইনগুলো জাস্ট দাগাই দিচ্ছি, বুঝাবো একটু পড়বে। দেন 3 নাম্বার লাইনটা যদি দেখো তোমরা, এই যে 3 নাম্বার লাইনটা, এখানে কি আছে? দুটি একই রকম কাইরাল কার্বন, আগেরটাতে ছিল দুটি ভিন্ন রকম কাইরাল কার্বন, এখানে বলা আছে দুটি একই রকমের কাইরাল কার্বন, তখন ওই যৌগের কয়টা সমাণু সম্ভব? উত্তর হচ্ছে 3টা সমাণু সম্ভব। এই কথাটা এতক্ষণ এগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো বুঝতে হবে। তার নিচেই দেখো তুমি একটা কথা দেখা যাবে, মেসো সমাণু। মেসো সমাণু জিনিসটা কি? এবার একটু মন দিয়ে বুঝো, বইটাই সব বাদ দাও। মেসো যৌগ বা মেসো সমাণু জিনিসটা কি? মেসো যৌগ একটাই যৌগ, একটা যৌগ, ওই যৌগটার ভিতরে জোড় সংখ্যক কাইরাল কার্বন থাকে। ধরো 2টা কাইরাল কার্বন, একটা কাইরাল কার্বনের আলোক সক্রিয়তার মান যা হয়, বাকি অংশের আলোক সক্রিয়তার মানও তাই হয়, কিন্তু একটার দিক যেদিকে, বাকিটার দিক হয় তার বিপরীত দিকে। তার মানে ধরো একটা যদি হয় +2 আরেকটা হয় -2, তাহলে যৌগটার দুইটা অংশ আলাদা আলাদা ভাবে আলোক সক্রিয়তা দেখাতে পারতো, কিন্তু এক অংশ প্লাস আর এক অংশ মাইনাস একই রকম হওয়াতে সেই হয়ে যাবে 0। এরকম যৌগের নামই হচ্ছে মেসো যৌগ। আবার বুঝবে, ধরো আমি একটা মেসো যৌগ, আমার 2টা কাইরাল কার্বন আছে, একটা আমার ডান পাশ, আরেকটা আমার বাম পাশ। আবার দেখো, আমার ডান পাশে যে হাত, চোখ, নাক, মুখ, পা আছে, বাম পাশে একই রকম হাত, পা, নাক, চোখ একই রকম। তার মানে আমার ডান অংশের আলোক সক্রিয়তার মান যদি হয় 3 ডিগ্রি, বাম পাশের আলোক সক্রিয়তার মানও 3 ডিগ্রি হবে। কিন্তু ডান পাশে এই কারণে এটা হবে +3 আর বাম পাশে ওটা হবে -3। তাহলে পুরো যে আমি, সে আমি +3 -3 মিলে কাটাকাটি হয়ে 0 হয়ে যাব। এরকম আমার নামই হচ্ছে মেসো যৌগ। বুঝতে পারছো? এটা আসলে একটা যৌগের ক্ষেত্রে। তাহলে মেসো যৌগের ক্ষেত্রে সে হবে আলোক নিষ্ক্রিয়, তাই না? কারণ প্লাস মাইনাস করে কাটাকাটি, কিন্তু তার ভিতরে কিন্তু কাইরাল কার্বন আছে এবং জোড় সংখ্যক। এই যে একটা একটা 2টা জোড় সংখ্যক। 3টা কাইরাল কার্বন হলে কিন্তু কাটাকাটি হয়ে মেসো হবে না, 4টা হলে আবার হতে পারে কাটাকাটি হয়ে। তাহলে মেসো যৌগ কখন হবে ব্যা? মেসো যৌগ হবে যখন কাইরাল কার্বন গুলো একই রকম এবং জোড় সংখ্যক। মেসো যৌগ হলে আলোক সমাণুর সংখ্যা বাড়ে কমে। কিভাবে সেটা বের করতে হয়? কেমিস্ট্রি বইতে মেসো যৌগের একটা উদাহরণ আছে, যে টার্টারিক অ্যাসিড। তাহলে নিচের কোনটি মেসো যৌগ? উত্তর হচ্ছে টার্টারিক অ্যাসিড। দেন এই যে লাইনগুলা, দুইটি একই রকম থাকলে কয়টা কাইরাল কার্বন, দুইটি ভিন্ন রকম থাকলে কয়টা কাইরাল কার্বন, এই লাইনগুলোর ক্ষেত্রে কিছু সূত্র আছে ভাইয়া। এই যে 2 to the power n, 2 to the power n minus 1, 2 to the power n minus 2 মেসো সমাণু। এই সূত্রগুলা এখানে লেখা আছে। এইটা আগে দেখো, আমি তোমাদের জন্য আগে লিখে রাখছি। কোশ্চেন যেটা আসবে, কোশ্চেন আসবে 2টা বা 3টা বা 4টা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ও ক্ষেত্রে আলোক সক্রিয় সমাণু কয়টা হবে? ভিন্ন রকম কাইরাল কার্বনের ক্ষেত্রে আলোক সক্রিয় সমাণু সূত্র হচ্ছে 2 to the power n। n হচ্ছে কাইরাল কার্বনের নাম্বার,
আর ওই ক্ষেত্রে কোনো ম্যাসও সমাণু হবে না, কারণ ভিন্ন রকম কাইরাল কার্বন হলে ম্যাসও হবে না, হয় না। বাট যদি একই রকম কাইরাল কার্বন থাকে কোনো যৌগের ক্ষেত্রে, সেখানে আলোক সক্রিয় সমাণুর নাম্বার হবে 2n-1, আর ম্যাসও সমাণুর নাম্বার হবে 2n-2/2। মানে কি, এই পড়াটা আরো 2-3 বার আমি বুঝাবো তোমাদের, অসুবিধা নেই। কোশ্চেন শুনে এবার যেটা আসবে, একটা যৌগের 3টা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে, 3টা ভিন্ন রকম, ওই যৌগের আলোক সক্রিয় সমাণু কতটা? উত্তর হচ্ছে 2^3, মানে 8টা। জাস্ট এতটুকু পারলেই হবে, তোমাকে এর বেশি আর কিছু পারার দরকার নেই। একটা যৌগের 2টা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ওই যৌগে ম্যাসও সমাণু কয়টা? উত্তর হচ্ছে নাই। ভিন্ন রকম কাইরাল কার্বন হলে ম্যাসও সমাণু নাই। আবার একটা যৌগে 2টা একই রকম কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় সমাণু কয়টা? উত্তর হচ্ছে 2^2-1। 2 - 1 মানে হচ্ছে 1, সো 2^1 মানে হচ্ছে 2। তাহলে ওখানে আলোক সক্রিয় সমাণু কয়টা হবে? 2টা। একটা যৌগের 2টা একই রকম কাইরাল কার্বন থাকলে ম্যাসও সমাণু কয়টা? 2^2 - 2/2। 2 - 2 মানে 0, যে কোনো 0 মানে হচ্ছে 1, তাহলে 2^0 মানে হচ্ছে 1। তাহলে আলোক সক্রিয় সমাণু 2টা আর ম্যাসও সমাণু 1টা। 2টা আর 1টা মানে হচ্ছে 3টা সমাণু টোটাল। বুঝতে পারছো? আরেকবার বলি লাস্ট, তোমাকে n এর মানগুলা দেয়া থাকবে, একই রকম না ভিন্ন রকম ওই কথাটাও কোশ্চেনে বলা থাকবে, তুমি শুধু সূত্র অনুযায়ী উত্তর করে দিবা। পারবা? তাহলে উত্তর দাও তুমি। একটা যৌগের 4টা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে, 4টা ভিন্ন রকম, ওই যৌগের আলোক সক্রিয় সমাণু কতটা? একটা যৌগের 4টা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ওই যৌগের আলোক সক্রিয় সমাণু কতটা? 2^4, তার মানে হচ্ছে 16। শফিউল ইসলাম, ভেরি গুড। ইমা ফিন্নি, ফিনি, QM, কি এর নাম? 64 হবে কেন রে ভাই? 64 না, 2^4 মানে হচ্ছে 16। আরেকবার বুঝান ভাইয়া। ওকে, তোমাকে n এর মান দিয়ে দিলাম আমি 4টা, বলে দিলাম ভিন্ন রকম, তাহলে তুমি খালি সূত্র ফলাই দাও 2^4। আরেকটা উত্তর দাও তোমরা, একটা যৌগের 4টা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ওই যৌগের ম্যাসও সমাণু কতটা? 0, 2, 3, 4। একটা যৌগের 4টা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ওই যৌগের ম্যাসও সমাণু কয়টা? 0। ইয়েস। আবার উত্তর দাও। একটা যৌগের 4টা একই রকমের কাইরাল কার্বন থাকলে তার ক্ষেত্রে আলোক সক্রিয় সমাণু কতটা? 4টা একই রকমের কাইরাল কার্বন থাকলে ওই যৌগটার আলোক সক্রিয় সমাণু কতটা? 4 একই রকম, আলোক সক্রিয় সমাণু কতটা? জি না, শফিউল ইসলাম 15 না রে ভাই, 2^4 - 1। দেখো 2 তে ব্র্যাকেট দেয়া আছে, কিন্তু 1টা উপরে n এর সাথে, তার মানে হচ্ছে 2^3, মানে হচ্ছে 8। আর ম্যাসও সমাণু সংখ্যা। লাস্ট উত্তর দাও। একটা যৌগের 4টা একই রকমের কাইরাল কার্বন থাকলে ওই যৌগটার ক্ষেত্রে ম্যাসও সমাণু কতটা? ম্যাসও, 4টা একই রকমের কাইরাল কার্বন, 2^4 - 2/2। দীপ্ত রয়, ইয়েস, কারেক্ট। 4 - 2 মানে হচ্ছে 2, 2/2 মানে হচ্ছে 1, তাহলে 2^1 মানে হচ্ছে 2টা ম্যাসও সমাণু। ইয়েস। বুঝতে পারছো সবাই? এর চেয়ে আরো অনেক কঠিন কঠিন পড়া এখানে আছে, এর চেয়ে বেশি কিছু পড়ার দরকার নাই, তোমার মূল পড়া হচ্ছে এটা। ঠিক আছে,
এন এর মান দিয়ে দিবে, একই রকম না ভিন্ন রকম দিয়ে দিবে, তুমি খালি সূত্রে ফলাবা বাস। আমি পরের পড়াতে যাই। 2.7 নাম্বার টপিকস। এখানে দেখো সেকেন্ড প্যারাটা একটু মুখস্থ করে ফেলতে হবে। গাঠনিক সমন্বয় সংখ্যা নির্ণয়। এটা হচ্ছে গাঠনিক সমন্বয় সংখ্যা বের করা। এই লাইনগুলো একটু মুখস্থ। 4টা কার্বনের বেলায় কয়টা চেইন বিন্যাস হয়? 2টা। 4টা থাকলে 2টা, 5টা থাকলে 3টা, 6টা থাকলে 5, 7টা থাকলে 9, 10টা থাকলে 75টা চেইন বিন্যাস হয়। তাহলে কোশ্চেন শুনো, এটা মুখস্থ পড়া। কোন যৌগের ক্ষেত্রে 4টা কার্বন থাকলে ওই যৌগের গাঠনিক সমাণু বা চেইন সমাণু কতটা? উত্তর হচ্ছে 2টা। অথবা একটা সংকেত দিয়ে দিল C4H9OH, ওই যৌগটার চেইন সমাণু কয়টা? উত্তর হচ্ছে 2টা, কারণ কার্বন 4টা। 5টা থাকলে 3টা, 6টা থাকলে 5টা, 7টা থাকলে 9, 10টা থাকলে 75। জাস্ট এতটুক মুখস্থ, আর কিচ্ছু না। ঠিক আছে? তাহলে কেন 10টা থাকলে 75টা হবে সেইটা বুঝাইতে গেলে 75 বার ছবি আঁকা লাগবে। কোনো দরকার নাই, এটা একটু মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? তাহলে এতটুক পড়া হচ্ছে শুধু মুখস্থ। এই যে 4টা থাকলে 2, 5টা থাকলে 3, 6টা থাকলে 5, 7টা থাকলে 9, 10টা থাকলে 75। 2.8 অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমা মানে সুগন্ধ। প্রধান অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন, আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যারিন। এগুলো আমরা জানি, ইম্পর্টেন্ট পড়াতে যাই। এই বক্স, এই বক্সটা দেখো, সারণী 2.9 আলকাট্রার আংশিক পাতনের বক্স। এই বক্সটা অনেকটাই মুখস্থ টাইপ পড়া, কিন্তু এই বক্সটা মনে রাখা খুবই সহজ। তুমি খেয়াল করো, এই বক্সটা পুরাটা কলাম ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড়। নামগুলা দেখো ভাইয়া, ছোট থেকে বড়। লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, তিনটা নাম সিরিয়াল করে ছোট থেকে বড় হচ্ছে। লঘু, মধ্যম, ভারী। তারপর দুইটা একটু আলাদা, একটা সবুজ আর একটা পিচ। লঘু, মধ্যম, ভারী, তারপরে সবুজ, তারপরে পিচ। নামের পাশে যে আপেক্ষিক গুরুত্বগুলো দেয়া আছে সেই সংখ্যাগুলোও দেখো ছোট থেকে বড় হয়। 0.97, তারপরে বড় করলাম 1.005, তারপরেরটা আরেকটু বড় 1.03, তারপরটা আরেকটু বড় 1.09। তাহলে এই মানগুলা আপেক্ষিক গুরুত্ব বড় হচ্ছে। কার পাতন তাপমাত্রা কত? দেখো ছোট থেকে বড় হয়। 170, 170-এর পরেরটা তো 171 দিয়ে শুরু হবে স্বাভাবিক, বাট শেষ হবে 230-এ। 230-এর পরে 31 দিয়ে শুরু, 270-এ শেষ। তারপরে 71 দিয়ে শুরু, 400-তে শেষ। তাহলে এই সংখ্যাগুলো দেখো ছোট থেকে বড় হচ্ছে। 170, 230, 270, 400। শতকরা পরিমাণটাও দেখো ছোট থেকে বড় হচ্ছে। 5, 7.5, 10, 20, 57.5। তাহলে এই তিনটা কলাম আমরা মনে রাখবো, এগুলো সব ছোট থেকে বড়। আবার দেখো নামগুলা, লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। আপেক্ষিক গুরুত্বগুলোও ছোট থেকে বড়, 0.97, দেন 1.005, তারপর 1.03, 1.09। তাপমাত্রা 170, 230, 270, 400। পিচ অবশেষ হিসেবে থাকে। দেন পার্সেন্টেজটাও ছোট থেকে বড়, 5, 7.5, 10, 20, 57.5। এই তিনটা কলাম মুখস্থ, এটা খুবই ইম্পর্টেন্ট না। লাস্টেরটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কলাম, এইটা হচ্ছে আসল কলাম। উপাদানগুলার নাম। পিচের উপাদান কোনটা? পিচ। পিচ মানে হচ্ছে, আমরা রাস্তায় পিচ ঢালাই করে বলি না, পিচ ঢালাই। পিচ ঢালাই করে হচ্ছে কয়লা দিয়ে, কার্বন দিয়ে। তাহলে পিচের উপাদান কি? মনে রাখবা কোক কার্বন, কথা শেষ। তাহলে পিচের উপাদান কি থাকে? কোক কার্বন। সবুজ তেল উপাদান দুইটার নাম হচ্ছে সিন এবং থিন আছে। সিন আর থিন। সবুজ তেলে কি থাকে? সিন, থ্রিন। সিন মানে অ্যানথ্রাসিন, থ্রিন মানে ফিনান্থ্রিন, সিন, থ্রিন। ভারী তেল, মধ্যম তেলে দেখো তিনটা তিনটা করে অপশন। তিনটা তিনটা করে অপশন মানে এখান থেকে বেশি আসবে, বাট খেয়াল করো তিনটার ভিতর দুইটা দুই জায়গায় আছে। ক্রিসল, ন্যাপথলিন, ক্রিসল, ন্যাপথলিন দুই জায়গায় আছে। এরপর বাকি থাকলো একটা ফেনল, একটা কুইনোলিন। ফেনল শব্দটা ছোট, তাহলে ওটা ছোটটাতে মধ্যম তেলে। কুইনোলিন ওটা বড়, তাহলে ওটা ভারী তেলে।
এই 4টা কলাম মনে রাখলে লাস্টের একদম প্রথমটা আমার মনে রাখার দরকার নেই। এই 4টা ছাড়া বাকি যা 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 আছে সবাই কোন তেলে থাকে? লঘু তেলে থাকে। একটা শুধু খেয়াল রেখো, ফেনল। ফেনল লঘু মধ্যম 2 জায়গাতেই আছে। বাকিগুলা ওই 4টা কলাম পড়লে লাস্টেরটা ওই 4টার পরে যা আছে সবগুলা ওইখানে থাকে, লঘু তেলে থাকে। তাহলে কোশ্চেন আসবে লঘু তেলের উপাদান 9 কোনটা, অথবা মধ্যম তেলের উপাদান 9 কোনটা, অথবা ওই তাপমাত্রা পার্সেন্টেজ ওগুলা। এই বক্সটা একটু টাফ, কিন্তু আশা করি সিরিয়াল করে পড়লে এটা মনে রাখা খুবই সহজ। তার নিচে 2.8.1 ওখানে কিছু সংখ্যা আছে, ভাই ওই সংখ্যাগুলো একটু দেখে নিও, সংখ্যাগুলো পড়লেই হবে। 2.8.2 বেনজিন প্রস্তুতি। শুধু বেনজিন ও টলুইন প্রস্তুতি না, আমি কেমিস্ট্রি বইতে যত প্রস্তুতি আছে ওই প্রস্তুতি থেকে কি পড়তে হবে সেটা বলে দিচ্ছি। তুমি যেখানে প্রস্তুতি দেখবা, প্রস্তুতির বর্ণনা, সমীকরণ, বিক্রিয়া এগুলা পড়তে যাবা না। তুমি সবার আগে পড়বা এখান থেকে এই নামগুলা। বেনজিন প্রস্তুত পদ্ধতি 9 কোনটা, এটা আসতে পারে। যেমন দেখো 1 নাম্বার বেনজোইক অ্যাসিডের লবণ ও সোডা লাইম থেকে, 2 নাম্বার হচ্ছে ফেনল ও জুম গুঁড়ার মিশ্রণ থেকে, 3 নাম্বার হচ্ছে এসিটিলিন থেকে, 4 নাম্বার হচ্ছে গিগনাট বিকারক থেকে, 5 নাম্বার একটা আছে এটা। আগে নামগুলা পড়বা, ভিতর থেকে পারলে 3টা জিনিস একটু মুখস্থ করবা ভাইয়া। তাপমাত্রা, চাপ, আর সবচেয়ে বেশি যেটা আসে প্রভাবক গুলার নাম, কোন পদ্ধতিতে কোন প্রভাবকটা ব্যবহার করা হয়। ঠিক আছে, মেইনলি প্রভাবক। তাহলে আবার বলে দিবে, যেখানেই আমরা প্রস্তুতি দেখব, প্রস্তুতি থেকে পড়বো হচ্ছে আগে পরীক্ষাগুলোর নাম, কোন পদ্ধতিতে কোনটা প্রস্তুত করা হয় সেই নামগুলা। আর ভিতর থেকে তাপমাত্রা, চাপ, মেইনলি আসে হচ্ছে প্রভাবকের নাম। তাহলে বেনজিন প্রস্তুতি, টলুইন প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, অ্যামিন প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুতি, যত প্রস্তুতি আছে আর কিছু কিন্তু বলবো না। এটা জাস্ট বুঝানোর জিনিস না, মুখস্থ টাইপ পড়া। আগে নামগুলা খেয়াল রাখবা, ভিতর থেকে তাপমাত্রা, চাপ, প্রভাবক এগুলা খেয়াল রাখবা। তারপরে কোশ্চেন হতে পারে এত এত প্রস্তুতি মনে থাকবে না। ইয়েস, মনে থাকবে না। তাহলে কি করবা? কিছু কিছু প্রস্তুতি থাকবে ব্যা যেখানে বিজ্ঞানীর নামওয়ালা বিক্রিয়া থাকে। ফিডেল ক্রাফটস বিক্রিয়া, উডস বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, রাইমার টাইমেন বিক্রিয়া, ওই বিক্রিয়াগুলো একটু ভালো মতো পড়ো। ফাইনাল পরীক্ষায় প্রস্তুতি থেকে কোশ্চেন আসলে মেইনলি ওই নামওয়ালা বিক্রিয়াগুলাই থাকে। ঠিক আছে, নামওয়ালা বিক্রিয়াগুলো তোমাদের ক্লাস নোটে আলাদা করে শীট করে দেয়া আছে। এগুলো প্রস্তুতি, সমীকরণ এগুলো পড়তে হবে না। প্রস্তুতি বাদ দিয়ে গেলাম আমি। হ্যাঁ, 2.8.5 অ্যারোমেটিসিটি। এখানে যেটা জানতে হবে, অ্যারোমেটিসিটি তত্ত্বটা কে দিছে? উত্তর হচ্ছে হাকেল। কত সালে? 1931 সালে। আর হাকেল নিয়ম থেকে একটা মাত্র পড়া, সেটা হচ্ছে 4n+2, আর কিছু না। হাকেল নিয়ম কত সালে দেয়া হয়? 1931। আর হাকেল নিয়ম অনুযায়ী অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে পাই ইলেকট্রন কতটা সঞ্চরণশীল থাকে? 4n+2। আর কিছু করতে হবে না। পরের পেজে অ্যালিফেটিক অ্যারোমেটিকের পার্থক্য দেখো, একটা বক্স চলে আসছে। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের পার্থক্যকারী বক্স। এই বক্সের এক পাশ পড়বো, আগের কথা। তাহলে এক পাশ পড়ে নি। দেখো, অ্যালিফেটিক মানে হচ্ছে মুক্ত শিকল, তাহলে অ্যারোমেটিক মানে হচ্ছে বদ্ধ শিকল। অ্যালিফেটিক যৌগে কার্বনের পার্সেন্টেজ কম থাকে, তার মানে অ্যারোমেটিক যৌগে বেশি থাকে। অ্যালিফেটিক যৌগ সম্পৃক্ত অসম্পৃক্ত উভয়ই হতে পারে, বাট অ্যারোমেটিক হচ্ছে অসম্পৃক্ত। অ্যালিফেটিক যৌগ ব্রোমিন পরীক্ষা, বেয়ার পরীক্ষা দেয়, অ্যারোমেটিক যৌগ ওই পরীক্ষা দেয় না। অ্যালিফেটিক হ্যালাইড বেশি সক্রিয়, তাহলে অ্যারোমেটিক হ্যালাইড কম সক্রিয়। অ্যালিফেটিক হাইড্রোক্সি যৌগ হচ্ছে অ্যালকোহল নিরপেক্ষ প্রকৃতির, আর অ্যারোমেটিক হাইড্রোক্সি যৌগ হচ্ছে ফেনল, ওটা অম্লধর্মী। বাম পাশে নিরপেক্ষ, ওই পাশে অম্লধর্মী। তাহলে কোশ্চেন, অ্যালিফেটিক যৌগের বৈশিষ্ট্য 9 কোনটি, বা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কোনটি? এক পাশ মনে রাখবো। 2.10 ওখানে চলে আসি। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের বিক্রিয়া সমূহ 2.10। আবারও বলিবে, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে বিক্রিয়া খুবই কম আসে। এখানে খেয়াল করো, যেটা লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। আক্রমণকারী বিকারক কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণী। মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ফ্রি রেডিক্যালের সংজ্ঞা আছে, ওটা একটু দেখে নিবা। লাগবে হচ্ছে পরের পেজের পড়াটা।
এইটা এখানে খেয়াল করো, ফ্রি রেডিকেলের সক্রিয়তা ও স্থায়িত্ব এই কথাটা আসছে। তাহলে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই যে স্থায়িত্বের ক্রম হলো নিম্নরূপ। তাহলে কোশ্চেন আসবে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের সঠিক ক্রমটা কোনটা? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, তার মানে 3 2 1 321। তাহলে কোশ্চেন কি, ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কোনটা? 3 2 1। এলোমেলো করে দেয়া থাকবে চারটা অপশন, 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3, না 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3, না 3 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 2, না 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1। উত্তর হচ্ছে 3 2 1 মানে 321। দেন নিচে খেয়াল করো ভাইয়া, আরো আছে এরকম, এই যে কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম। এই যে কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম ফ্রি রেডিকেলের মতোই হয়, তার মানে 3 2 1। কিন্তু লাস্টের লাইনটা কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে উল্টা, মানে 1 2 3। তাহলে এই ক্রমগুলো আমাদের পরীক্ষায় আসবে এমসিকিউ আকারে। আমাদের কেমিস্ট্রি বইতে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে এরকম ক্রম কিন্তু শুধু 3টা না, আরো অনেকগুলা আছে। SN1 এর সক্রিয়তার ক্রম, SN2 এর সক্রিয়তার ক্রম, অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম, জৈব অ্যাসিডের অম্ল ধর্মের ক্রম আছে না এরকম ক্রম। তাহলে এই ক্রমগুলা আমরা একটা শর্টকাট নিয়মে পড়ে ফেলতে পারি। এই যে দেখো শর্টকাট নিয়ম, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বই মিলিয়ে এরকম ক্রম আছে টোটাল 14টা, 14টা। সুবিধার কথা, এদের ভিতরে 123 মানে ওই লাস্টেরটার মতো ক্রম আছে মাত্র 3টা। 123 মানে হচ্ছে 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3। কোন 3টা? কার্বন আয়নের স্থায়িত্ব, অ্যালকোহলের অম্ল ধর্ম, আর SN2 এর সক্রিয়তা। কার্বন আয়নের স্থায়িত্ব, অ্যালকোহলের অম্ল ধর্ম, আর SN2 এর সক্রিয়তা। এই 3টা ক্রম হচ্ছে 123। তাহলে এই 3টা ছাড়া বাকি যা আছে সবাই হচ্ছে 321। একটা ব্যতিক্রম আছে, মাঝখানে লেখা আছে সেটা ব্যতিক্রম। 213 মানে 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, ওটা ব্যতিক্রম। ওটা হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম, অ্যামিনের ক্ষার ধর্মটা ব্যতিক্রম, এটা মনে রেখো। তাহলে ভাই এই চারটা মনে রাখলেই চলবে, চারটা ছাড়া বাকি সব হচ্ছে 321। তাহলে উপরে খেয়াল করো, SN2 এর সক্রিয়তার ক্রম হচ্ছে 123। তাহলে যদি কোশ্চেন আসে SN1 এর সক্রিয়তার ক্রম কি, উত্তর হবে 321। দেন জৈব অ্যাসিডের অম্লধর্মের সক্রিয়তার ক্রম কোনটা, অম্লধর্মের ক্রম কোনটা, উত্তর হচ্ছে 321। ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কোনটা, উত্তর হচ্ছে 321। মানে হচ্ছে এইখানে যা নাই বাকি সব 321। সহজ হয়েছে পড়াটা। এই পড়া কিন্তু শুধু সেকেন্ড পেপার না, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু মিলিয়ে এরকম যত পড়া আছে সব একবারে ঝামেলা শেষ করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা আশা করি আমাদের আর প্যাচ লাগবে না, আলাদা করে আর মনেও রাখা লাগবে না। দেন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের কিছু উদাহরণ আছে এখানে ভাই, উদাহরণটা দেখে নিও। বিক্রিয়া আমরা পড়ি না, সংযোজন বিক্রিয়ার বর্ণনা লাগবে না। একটা পেজ পরে আছে মার্কনিকভ নিয়ম। মার্কনিকভ নিয়ম কত সালে দেয়া হয়? 1869 সালে দেয়া হয়। মার্কনিকভ নিয়মটা একটু খেয়াল রাখতে পারো, কারণ মার্কনিকভ নিয়মটা তুলে দিয়ে বলতে পারে এটা কার নিয়ম। এই ক্ষেত্রে এই ধনাত্মক শব্দটা খেয়াল রাখবা, ধনাত্মক প্রান্তের কথা থাকে। ঠিক আছে, নিচে দেখো ওই যে 321 এরকম লাইন কিন্তু অনেকবার আসবে কেমিস্ট্রি বইতে। 321 123 এরকম লাইন টোটাল 14 জায়গায় আছে, সেটা আগে বলে দিছে। হ্যাঁ, পরের পেজে বিপরীত মার্কনিকভ নিয়ম 1933 সালে দেয়া হয়, এই সালটা পড়তে হবে 1933। আর বিপরীত মার্কনিকভ নিয়মের যে নিয়মটা সেটা পড়তে হবে। এই নিয়মের ক্ষেত্রে ঋণাত্মক অংশ কথাটা থাকবে। আর এই নিয়মটা হয় পার অক্সাইডের ক্ষেত্রে, পার অক্সাইডের উপস্থিতিতে হয় বিপরীত মার্কনিকভ নিয়ম। ব্যাখ্যা পড়া লাগবে না, ব্যাখ্যা কখনোই আসবে না, এগুলো সমীকরণ ব্যাখ্যা, এগুলো আমরা পড়বো না। এখানে গিগনাট বিকারক সহ বিক্রিয়া আছে ভাইয়া, গিগনাট বিকারকের এই সমীকরণ পড়তে হবে না, শুধু মূল 3টা শব্দ। এই যে গিগনাট বিকারকের ক্ষেত্রে এই 3টা শব্দ পড়লেই হবে। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়ায় পাওয়া যায়? ফর্মালডিহাইড বা মিথানেল।
গিগনাট বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় বাকি সব অ্যালডিহাইডের বিক্রিয়া, তার মানে এসিটালডিহাইড, প্রোপানালডিহাইড, বিউটানালডিহাইড ওগুলা। আর গিগনাট বিকারক থেকে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় কিটোনের বিক্রিয়ায়। তাহলে গিগনাট বিকারকের মূল কথা হচ্ছে এগুলা। তাহলে কোশ্চেন আসবে গিগনাট বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় কি পাওয়া যায়? উত্তর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। অথবা গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়া পাওয়া যায়? ফর্মালডিহাইড। 2 ডিগ্রি বাকি সব অ্যালডিহাইড, আর 3 ডিগ্রি হচ্ছে কিটোন। এটাই মূল শব্দ। দেন এখানে যদি খেয়াল করো তোমরা, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া নামে একটা নামধারী বিক্রিয়া আসছে। এই যে এখানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আমি বলছিলাম নামওয়ালা বিক্রিয়াগুলো থেকে কোশ্চেন বেশি আসে। তো এই অ্যালডোল ঘনীভবন নাম পরের পেজে তোমরা দেখো, ক্যানিজারো বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আছে, ক্যানিজারো। এই যে ক্যানিজারো বিক্রিয়া। তাহলে অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো এই বিক্রিয়া দুইটা আমরা মুখস্থ করব না, এদের কিছু বৈশিষ্ট্য বা শর্ত আছে, উদাহরণ আছে, সেটা কিভাবে মনে রাখবো। অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো এই বিক্রিয়া দুইটা বুঝতে হলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে আলফা কার্বন কি জিনিস। আলফা কার্বন কাকে বলে? কার্যকরী মূলকের সাথে যে কার্বন থাকে ওই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। যেমন ইথানেল, সিএইচও, এই মূলকটার সাথে যে শুরুতে যে কার্বনটা ওইটাই হচ্ছে আলফা কার্বন। দেন প্রোপানেলটা যদি দেখো, CH3CH2CHO, প্রোপানেলের মাঝখানে যে কার্বনটা কার্যকরী মূলকের সাথে ওই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, CH2। দ্যাট মিন্স কার্যকরী মূলকের সাথে কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। এন্ড আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকে ওগুলাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তার মানে ইথানেলে আলফা হাইড্রোজেন হচ্ছে 3টা, আর প্রোপানেলে আলফা হাইড্রোজেন হচ্ছে 2টা। ঠিক আছে, আবার বুঝবে, ইথানেলে আলফা হাইড্রোজেন 3টা আর প্রোপানেলে আলফা হাইড্রোজেন 2টা। এবার অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া কোথায় হয়? একটা হবে যেখানে আলফা হাইড্রোজেন থাকে ওটার ক্ষেত্রে, আরেকটা হবে যেখানে আলফা হাইড্রোজেন থাকে না ওটার ক্ষেত্রে। অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো কোনটাতে আলফা হাইড্রোজেন থাকে, কোনটাতে আলফা হাইড্রোজেন থাকে না? নামে উত্তর আছে, এতে অ্যালডোল, এতে আলফা, এতে আছে। তাহলে আমরা মনে রাখবো অ্যালডোলে আলফা আছে, তার মানে হচ্ছে যে যৌগের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকে তারা কোন বিক্রিয়া দেয়? উত্তর অ্যালডোল। তাহলে যেখানে আলফা হাইড্রোজেন নাই তারা কোন বিক্রিয়া দেয়? উত্তর হচ্ছে ক্যানিজারো। কোশ্চেন মেইনলি আসবে বা উদাহরণ, এই উদাহরণগুলো দেখে নাও। মিথানেল, মিথানেল সিএইচও, সিএইচওর সাথে কোনো কার্বনই নাই। কার্বনই যেহেতু নাই তাহলে ওখানে তো আলফা কার্বন আলফা হাইড্রোজেন কিছুই নাই। দ্যাট মিন্স এখানে কোনো আলফা কার্বন বা হাইড্রোজেন নাই, মিথানেল। দেন দেখো ট্রাইমিথাইল ইথানেল, মাঝখানের এটা ট্রাইমিথাইল ইথানেল, আলফা কার্বন আছে, কারণ সিএইচওর সাথে যে কার্বনটা সেটা আলফা কার্বন, বাট ওখানে হাইড্রোজেন নাই, হাইড্রোজেন গুলো মিথাইল মূলক দিয়ে সরে গেছে। ট্রাইমিথাইল ইথানেল, এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। দেন লাস্টেরটা দেখো বেনজালডিহাইড, বেনজালডিহাইডে সিএইচও মূলকটা বেনজিনের যে কার্বনের সাথে লাগছিল সেটাই হচ্ছে আলফা কার্বন, বাট এই সিএইচও মূলকটা যেখানে লাগছে এখান থেকে অবশ্যই সে হাইড্রোজেনটাকে সরাই দিছে। দ্যাট মিন্স সিএইচও মূলক এখানে এখন আর কোনো আলফা হাইড্রোজেন নাই। তাহলে ভাইয়া কোশ্চেন কি আসবে? 4টা অপশন দিয়ে বলবে নিচের কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় অথবা দেয় না। ক্যানিজারো বিক্রিয়া দেয় অথবা দেয় না। ক্যানিজারো বিক্রিয়া দেয় এই 3টা যৌগ আছে বইয়ের ভিতর, উদাহরণ মিথানেল, ট্রাইমিথাইল ইথানেল আর বেনজালডিহাইড। এই 3টা ছাড়া বাকিগুলা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। বুঝতে পারছো কোশ্চেন? আবার বলি ভাইয়া, কার্যকরী মূলকের সাথে যে কার্বন ওটাকে বলা হয় আলফা কার্বন, আর ওই কার্বনের যদি কোনো হাইড্রোজেন থাকে ওই হাইড্রোজেন গুলাকে বলা হবে আলফা হাইড্রোজেন। অ্যালডোলে আলফা হাইড্রোজেন থাকতে হয়, ক্যানিজারোতে আলফা হাইড্রোজেন থাকে না। ক্যানিজারো দেয় এই 3টা যৌগ, মিথানেল, ট্রাইমিথাইল ইথানেল আর বেনজালডিহাইড। বাকি সবাই অ্যালডোল দেয়। বাস, অ্যালডোল ঘনীভবন ক্যানিজারোর উদাহরণ পাতে হবে। দেন 2.10.2 প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো একটু রিডিং পড়ে নিও। এখানে খেয়াল করো প্রতিস্থাপন বিক্রিয়া বা এসএন বিক্রিয়ার শ্রেণী বিভাগ 2 প্রকার, একটা SN1 আর একটা SN2। এখানে SN1 এর বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, ঠিক না?
SN1 এর বৈশিষ্ট্যর পরে দেখো তুমি পরের পেজে SN2 এর বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এবং তারপরের পেজে সরাসরি SN1 এবং SN2 বিক্রিয়ার তুলনা দেখা যাচ্ছে। তাহলে এতগুলা পড়া আমরা এত কঠিন করে পড়বো না ভাইয়া। আমরা আচ্ছা স্বর্ণাপাল একটা কোশ্চেন করছো, বেনজিনটা একটু বলবেন। হ্যাঁ ভাইয়া, বেনজিনে 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন থাকে, C6H6, বাট CHO মূলকটা বেনজিনের যে কার্বনের সাথে লাগছে ওই কার্বন থেকে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে তার জায়গাটাতেই তো CHO মূলক লাগছে, ঠিক না? তাহলে ওই কার্বনটা আলফা কার্বন, বাট ওই কার্বন থেকে হাইড্রোজেনটাকে সরাই দেওয়া হয়েছে, তার মানে ওখানে এখন আর কোনো হাইড্রোজেন নাই। এ কারণে তো তার সংকেত C6H5CHO, তাই না? একটা কার্বন একটা হাইড্রোজেন সরে গেছে না, এ কারণে সেটা হচ্ছে C6H5CHO। ক্লিয়ার? ওকে, SN1 SN2 এর বৈশিষ্ট্যগুলো তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা দুই পাশ পড়বো না, SN1 এর বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, SN2 হবে তার বিপরীত। ওকে, SN1 মনে রাখলেই চলবে, SN1 মনে রাখলে SN2 তার বিপরীত। তাহলে খেয়াল করো SN1 এর বৈশিষ্ট্য, SN1 বিক্রিয়া হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। SN1 যদি হয় প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে SN2 হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। SN1 2 নামে 1 2, কিন্তু মনে রাখতে হবে ধাপ উল্টা। SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, তাহলে SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটে। এদের সক্রিয়তার ক্রম আমরা আগেই পড়ে ফেলছি। SN1 হচ্ছে 321 মানে 3 to 1, আর SN2 হচ্ছে 123। ওই যে ব্যতিক্রম তিনটাতে SN2 ছিল 1 2 3। পোলার দ্রাবকে হয় SN1 বিক্রিয়া, তাহলে অপোলার বা নন পোলারে হবে SN2। দুর্বল নিউক্লিওফাইলে হয় SN1, তার মানে সবল নিউক্লিওফাইলে হয় SN2। দুর্বল নিউক্লিওফাইল মানেই 6 নাম্বারটা নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম, দুর্বল মানেই কম। তাহলে নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম হলে SN1, নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হলে কোন বিক্রিয়া হয়? SN2। SN1 বিক্রিয়ার ফ্যাক্টরটা হচ্ছে ইলেকট্রনের ফ্যাক্টর, ইলেকট্রনিক ফ্যাক্টর, আর SN2 বিক্রিয়ার ফ্যাক্টরটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। এই শব্দটা মনে রেখো ভাইয়া, SN2 বিক্রিয়ার ফ্যাক্টরটা স্টেরিক ফ্যাক্টর। তাহলে SN1 এর বৈশিষ্ট্যগুলো মনে রাখো, SN2 তার বিপরীত। কোশ্চেন আসবে বৈশিষ্ট্য সত্য মিথ্যা, SN1 এর বৈশিষ্ট্য 9 কোনটা বা SN2 এর বৈশিষ্ট্য কোনটা? অপসারণ বিক্রিয়ার বর্ণনা ব্যাখ্যা লাগবে না ভাইয়া। 2.10.5 এখানে একটু পড়া আছে। 2.10.5 বেনজিনের বহু প্রতিস্থাপন ও ওরিয়েন্টেশন, এখানে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে উদাহরণগুলা। খেয়াল করো তোমরা, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক এই কথাটা আছে টপিকস নাম্বার 2.10.5 পরের পেজে। বেনজিন বলয় সক্রিয়কারী মূলকগুলোর উদাহরণ আসবে CH3, OH, NH2 এগুলা, ক্লোরিন, NH2, OH2 এগুলা। দ্যাট মিন্স এই মূলকগুলা বেনজিন বলয় সক্রিয় করে। আমার পরীক্ষাতে কখনো বলবে না সক্রিয়কারী বলতে কি বুঝো, আলোচনা করো। সক্রিয়কারী বর্ণনা দরকার নাই, উদাহরণ আসবে। সক্রিয়কারী মূলকেরই আরেকটা নাম দেখো, বোল্ড করে লেখা আছে অর্থপ্যারা নির্দেশক। তার মানে হচ্ছে যারাই সক্রিয়কারী তারাই অর্থপ্যারা নির্দেশক, তাই না? সক্রিয়কারী মানেই হচ্ছে অর্থপ্যারা। আরেকটা দেখো উদাহরণ নিচে, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, খ নাম্বার। নিষ্ক্রিয়কারীর উদাহরণ আছে এখানে আবার কিছু, NO2, CHO, SO3H, নিচে আরো কিছু আছে, COOH, CN। এবং নিষ্ক্রিয়কারীর আরেক নাম হচ্ছে মেটা নির্দেশক মূলক, দেখো লেখা আছে। ওকে, তার মানে কোশ্চেন আসতেছে নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, অথবা নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক, আরেকটা হচ্ছে নিচের কোনটি নিষ্ক্রিয়কারী বা মেটা নির্দেশক। এই উদাহরণগুলা মুখস্থ করে রাখার দরকার নেই। টেকনিকটা দেখো, এই যে অর্থপ্যারা এবং ম্যাটার সবগুলো উদাহরণ এখানে দেয়া আছে। অর্থপ্যারার উদাহরণগুলো হচ্ছে OH, NH2, CH3, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন এগুলা। অর্থপ্যারার উদাহরণ হচ্ছে ওই এইগুলা। আর ম্যাটার উদাহরণগুলো হচ্ছে COOH, CRR, SO3, CHO এই কটা। এবার একটু খেয়াল করো অর্থপ্যারা এবং ম্যাটার উদাহরণগুলোর মাঝখানে কোনো পার্থক্য আছে কিনা। দুইটা পার্থক্য আছে, আমি বলে দেই। অর্থপ্যারাগুলো হচ্ছে একক বন্ধন, আর মেটাগুলাতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে।
কিন্তু খেয়াল করো কোনো বন্ধনই তো আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে ওই পার্থক্যর চেয়ে সহজ পার্থক্য আছে আরেকটা, দুইটা গ্রুপের সাইজ গুলা দেখো ভাইয়া। অর্থপ্যারা গুলাতে দেখো দুই কার্বন, সরি দুইটা পরমাণু, ও এইচ, এন এইচ, সি এইচ, সি এল, এফ আই, একটা পরমাণু ওয়ালা মূলক আছে এখানে, সাইজ ছোট, সংখ্যা বাদ দাও, তুমি বর্ণ দেখো দুইটা দুইটা একটা। মেটাগুলা দেখো বেশি বেশি বর্ণ, সি ডাবল এইচ চারটা, সি ডাবল আর এসও থ্রি এইচ তিনটা, মিনিমাম তিনটা। তার মানে মেটাগুলার সাইজ একটু বড় বড়। তাহলে আমরা মনে রাখবো মেটাগুলা মোটা মোটা, এটা মনে রাখলেই হবে, মেটা মোটা। কথা শেষ, মুখস্থ করে রাখার দরকার নেই। ধরো বাম পাশ থেকে তিনটা, ডান পাশ থেকে একটা, মোট চারটা অপশন নিয়ে তোমাকে কোশ্চেন করলো নিচের কোনটি মেটা। তার মানে তুমি বুঝবা স্যার আসলে বলতে চাচ্ছে নিচের কোনটা মোটা, চারটার ভিতর যেটা মোটা সেটা উত্তর দিলেই হবে। তাহলে নিচের কোনটি অর্থ প্যারা, তার মানে হচ্ছে নিচের কোনটা চিকনা, চিকন। ওকে, তাহলে অর্থ প্যারা এবং ম্যাটার উদাহরণ আমার কাছে মনে হয় মনে রাখা খুব বেশি কঠিন না, ম্যাটাগুলা মোটা মোটা। ওকে, কিন্তু ঝামেলা আছে ব্যা, দুইটা মেটা, এরা চিকন কিন্তু এরা দল পাল্টাইছে, এরা মোটার দলে চলে আসছে। এই দুইটা ব্যতিক্রম, এই দুইটা মনে রাখতে হবে, NO2 আর CN, এই দুইটা, এগুলা চিকন কিন্তু এরা মোটাদের দলে চলে আসছে। মেটাগুলা মোটা মোটা, কোন দুইটা ব্যতিক্রম? NO2 আর CN। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি আমরা উদাহরণগুলো এগুলো পারবো। তারপরে কেন অর্থ প্যারা ম্যাটা হবে চিত্র সহ আলোচনা করো, এগুলো পড়ার দরকার নাই। 2.11 অ্যালকেন প্রস্তুতি। তাহলে এখানে খেয়াল করবে অ্যালকেনের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে, অ্যালকেনের এই বৈশিষ্ট্যগুলোর পাশে 100% দেয়া। কি কি বৈশিষ্ট্য সেটা একটু দেখাই দিই তোমাদের, তোমরা রিডিং পড়ো। সাধারণ সংখ্যা CN+2, sp3 সংকরণ, চেইন সমানুতা ও আলোক সমানুতা দেখায়, C1 থেকে 4 পর্যন্ত গ্যাস, 5 থেকে 17 পর্যন্ত তরল, 18 থেকে বাকি সব হচ্ছে কঠিন পদার্থ, মূলত জ্বালানি রূপে ব্যবহৃত হয়। তাইলে অ্যালকেনের বৈশিষ্ট্য 9 কোনটা এটা আসতে পারে, তাই না? আবার তোমরা যদি একটু খেয়াল করো ভাইয়া, দুইটা পেজ পরে 2.11.1 ওখানে আছে অ্যালকিন, অ্যালকিনের বৈশিষ্ট্য। আবার একটা পেজ পরে 2.11.2 ওখানে আছে অ্যালকাইনের বৈশিষ্ট্য। সবগুলার পাশে আমি 100% দিয়ে রাখছি। তার মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকানের তিনটার বৈশিষ্ট্য আমার বইয়ে আছে। এই তিনটা বৈশিষ্ট্য আমি এখান থেকে এভাবে পড়বো না, আমি পড়ে ফেলবো সরাসরি একটা বক্স। এই এই বক্সটা আমি তোমাদের জন্য করে দিয়েছি, তোমাদের ক্লাস নোটেও এই বক্স আছে। অ্যালকেন অ্যালকিন অ্যালকানের পার্থক্যকারী এই বক্স করে পড়লে তিনটা একসাথে মনে থাকবে। দেখো মনে রাখা খুবই ইজি, সাধারণ সংকেতগুলা দুই দুই করে কমতেছে, CnH2n+2, তারপরে CnH2n, তারপর CnH2n-2, সংকরণ sp3 sp2 sp, বন্ধন একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন। কে কোন সমানুতা দেখায়? অ্যালকেন হচ্ছে চেন ও আলোক সমানুতা, অ্যালকিন অবস্থান ও জ্যামিতিক সমানুতা, আর অ্যালকাইন অবস্থান চেন সমানুতা। এই নামগুলো মুখস্থ রাখবা। কার ভৌত অবস্থাটা কেমন খেয়াল করো, সবার ক্ষেত্রে প্রথমে গ্যাস, তারপরে তরল, তারপরে কঠিন। তাহলে সবার ক্ষেত্রে শুরুতে গ্যাস, কত পর্যন্ত গ্যাস? সবার ক্ষেত্রে C4 পর্যন্ত গ্যাস, অ্যালকেন C1 থেকে C4, অ্যালকিন C2 থেকে C4, অ্যালকেন C2 থেকে 4, তার মানে 4 পর্যন্ত সবাই গ্যাস। তারপরে 5 থেকে তাহলে তরল শুরু, 5 থেকে শুরু কিন্তু শেষ কততে? প্রথমটা 17, তারপরেরটা 15, তারপরেরটা 11, বিজোড় সংখ্যা সবগুলা খেয়াল রেখো, 17, 15, 11তে তরল শেষ। তারপরে বাকি সব হচ্ছে কঠিন অবস্থায় থাকে। ব্যবহার, অ্যালকেন মানে মিথেন ইথেন, এগুলা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। অ্যালকিন, ইথিন, পলিথিন, পলিথিন মানে হচ্ছে পলিমার প্লাস্টিক হিসেবে ব্যবহৃত হয়। অ্যালকেনের ব্যবহারটা বইয়ে নাই। তাহলে ওই তিনটা প্যারা তোমরা আলাদা আলাদা না পড়ে বক্স করে ফেলবা, ঠিক আছে? ওকে, অ্যালকাইনের আগে এখানে দেখো কিছু শনাক্তকারী বিক্রিয়া আছে, সেটা একটু দেখায়। শনাক্তকারী বিক্রিয়া থেকে কি পড়বো?
অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন বা কেমিস্ট্রি বইয়ে আরো অনেক অনেক শনাক্তকারী বিক্রিয়া আছে। শনাক্তকারী বিক্রিয়া থেকে তোমাকে জাস্ট দুইটা কথা পড়তে হবে, পরীক্ষাটার নাম কি, পরীক্ষাটার নাম কি। তাহলে ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা কার শনাক্তকারী পরীক্ষা? অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা। অথবা নিচের কোনটি অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা নয়। আর ভিতর থেকে একটাই কথা শুধু, কালার। ব্রোমিন পরীক্ষায় কি বর্ণ দূর হয়? লাল বর্ণ দূর হয়, আর কিচ্ছু না, লাল বর্ণ। তাহলে যেখানেই আমরা শনাক্তকারী পরীক্ষা পাবো ওখান থেকে পরীক্ষাটার নাম পড়বো আর কালারটা পড়বো। দেখো পরের পেজে আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা, এবং বেয়ার পরীক্ষায় গোলাপি বর্ণ দূর হয়। তার মানে যেখানেই শনাক্তকারী পরীক্ষা পাবা শুধুমাত্র নাম আর কালার পড়ে ফেলবা, আর কিচ্ছু পড়ার দরকার নাই। অ্যালকাইনের ফার্স্ট প্যারাটাই তো বক্স করে পড়লাম। দেন লাস্টের দিকে আরো কিছু শনাক্তকারী বিক্রিয়া আছে, শনাক্তকারী বিক্রিয়া থেকে পড়বা পরীক্ষাটার নাম আর কালার। ঠিক আছে, আজকে সকালের ক্লাসের লাস্ট টপিক এটা 2.11.3 হ্যালাইড। হ্যালাইড মানে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত যৌগ, অ্যালকাইল মানে অ্যালিফেটিক, অ্যারাইল মানে অ্যারোমেটিক। এগুলোর প্রস্তুতি সমীকরণ লাগবে না ব্যা, এই যে দাগানো লাইনগুলা লাগবে। দাগানো পাশে স্টার দেয়া যে লাইনটা দেখতেছো সেই লাইনটা দেখো, অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম 321। এটা কিন্তু শর্টকাট করে আগেই পড়ে আসছি, 123 321 ওগুলো আগেই পড়া। এর সাথের লাইনটা এইচএক্স এর বিক্রিয়ার ক্রম, আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড। এই লাইনটা পরীক্ষায় এলোমেলো করে দিয়ে সত্য মিথ্যা কোশ্চেন আসতে পারে। এইচএক্স এর বিক্রিয়ার সঠিক ক্রমটা কোনটা? আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড উল্টা উল্টা করে এরকম 4টা অপশন বানাবে। তাহলে এটা এইচএক্স এর ক্রম, এবং এটা এইচএক্স এর কিসের ক্রম? বিক্রিয়ার ক্রম। খেয়াল রেখো পরের পেজে দেখো এইচএক্স এর আরেকটা ক্রম আমি দাগায় রাখছি, কিন্তু ওটা কিন্তু বিক্রিয়ার ক্রম না, ওটা হচ্ছে এইচএক্স এর সক্রিয়তার ক্রম। তাহলে এইচএক্স এর দুইটা ক্রম অলরেডি তোমরা বইয়ে পেয়ে গেছো, একটা হচ্ছে এইচএক্স এর বিক্রিয়ার ক্রম, আরেকটা হচ্ছে এইচএক্স এর সক্রিয়তার ক্রম। ক্রমটা কিন্তু আগের মতোই, আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড, তাই না? তাহলে আমাদের কেমিস্ট্রি বইতে এইচএক্স এর আরো ক্রম আছে কি নাই? আছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বই মিলিয়ে মোট এইচএক্স এর ক্রম আছে টোটাল 8টা। এইচএক্স এর অম্ল ধর্মের ক্রম, এইচএক্স এর জারণ ক্ষমতার ক্রম, এইচএক্স এর সক্রিয়তার ক্রম, মোট 8টা। 8টা ক্রম আমরা একটা শর্টকাট নিয়মে পড়ে ফেলি। হ্যালাইডের ক্রম, হ্যালাইডের ক্রমগুলো ভাইয়া দুই টাইপের হবে, আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড এরকম ভাবে, অথবা উল্টাটা ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এরকম ভাবে। ওকে, টোটাল 8টা ক্রম আছে হ্যালাইডের। এর মাঝখানে নিচের স্টাইলটা মাত্র দুই জায়গায় আছে, একটা হচ্ছে হ্যালাইডের মেরু প্রবণতার ক্রম, আরেকটা হচ্ছে হ্যালাইডের বন্ধন বিয়োজন এনথালপি ক্রম। এই দুইটা ক্রম হচ্ছে নিচেরটা, বাকি সব হ্যালাইডের ক্রম হচ্ছে উপরেরটার মতো। তার মানে হ্যালাইডের সক্রিয়তার ক্রম উপরেরটা, হ্যালাইডের জারণ ক্ষমতার ক্রম, হ্যালাইডের তীব্রতার ক্রম, হ্যালাইডের বিক্রিয়ার ক্রম, হ্যালাইডের অম্ল ধর্মের ক্রম যা আছে সব উপরেরটা, নিচেরটা শুধু দুইটা। কি কি? একটা হচ্ছে হ্যালাইডের মেরু প্রবণতার ক্রম, আর একটা বন্ধন বিয়োজন এনথালপি মানে ড্যালেচের ক্রম। এই দুইটা ক্রম নিচেরটা, ব্যতিক্রম, এটা মনে রাখলেই হবে। দেন তোমরা নিচের দিকে যদি আরেকটু খেয়াল করো, এই যে স্টার্ট দেয়া যে দাগানো লাইনটা, সেখানে অ্যালকেনে উপস্থিত বিভিন্ন প্রকার হাইড্রোজেন পরমাণু সক্রিয়তার ক্রম 3 2 1 মানে 321। 321 এই লাইনটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি তাই না? তার সাথের লাইনটা যদি দেখো, হ্যালোজেনের সক্রিয়তার ক্রম, ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। একটু আগে আমরা যে ক্রমটা পড়ছি ওটা ছিল হ্যালাইড, আর এখন আমি তোমাকে যেটা দেখাইলাম এটা হচ্ছে হ্যালোজেন। আলাদা কথা কিন্তু দুইটা, খেয়াল রেখো। এটা কিসের ক্রম? হ্যালোজেনের সক্রিয়তার ক্রম। আমাদের কেমিস্ট্রি বইতে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম ছাড়া হ্যালোজেনের আরো অনেকগুলা ক্রম আছে। হ্যালোজেনের আয়নীকরণ শক্তির ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম, জারণ ক্ষমতার ক্রম, ব্যাসার্ধের ক্রম, অম্লধর্ম, অনেক আছে। সেকেন্ড পেপারে কম, ফার্স্ট পেপারে বরঞ্চ বেশি, পর্যাবৃত্তিক ধর্ম চ্যাপ্টারে। তাহলে হ্যালোজেনের এই সক্রিয়তার ক্রমগুলো আমরা একটা শর্টকাট নিয়মে শেষ করে ফেলি। এই যে দেখো
হ্যালোজেনের সক্রিয়তার ক্রম বা অন্য ক্রম বা যত ক্রম আছে, হ্যালোজেনের ক্রম কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল 18টা আছে। 18টা। হ্যালোজেনের ক্রমগুলা কিভাবে মনে রাখবা? হ্যালোজেনের ক্রম হচ্ছে দুই স্টাইলের। ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, মানে ফ্লোরিনের দিকে বেশি, নয়তো উল্টাটা, ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ব্রোমিন লেস, মানে আয়োডিনের দিকে বেশি। হয় ফ্লোরিনের বেশি আর না হয় আয়োডিনের বেশি। টোটাল 18টা ক্রম আছে দুই টাইপের, কিন্তু সুবিধার কথা নিচেরটা আছে মাত্র 3 জায়গায়, উপরেরটা বাকি সব। তাহলে নিচেরটা তিনটা, কোন তিনটা মনে রাখার জন্য একটা লাইন আমি লিখে রাখছি, দেখো, ভ্যান ডার ওয়ালস পাগল। তোমরা মনে রাখবা ভ্যান ডার ওয়ালস বিজ্ঞানী পাগল। কি হয় এই কথাটা দিয়ে? এই যে ভ্যান ডার ওয়ালস কথাটা দিয়ে হচ্ছে ভ্যান ডার ওয়ালস বলের ক্রম। হ্যালোজেনের ভ্যান ডার ওয়ালস বলের ক্রম। পা, পা দিয়ে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। পা মিন্স পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। আর গল মানে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম। এখানে গলনাঙ্কের সাথে স্ফুটনাঙ্ক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে হ্যালোজেনের এই কয়টা ক্রম হচ্ছে নিচেরটা, ভ্যান ডার ওয়ালস বল, পারমাণবিক ব্যাসার্ধ আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই কয়টা নিচেরটা। তাহলে বাকি সব হচ্ছে হ্যালোজেনের উপরের ক্রমটা। তাহলে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম কোনটা? উপরেরটা। হ্যালোজেনের আয়নীকরণ শক্তির ক্রম কোনটা? উপরেরটা। তড়িৎ-ঋণাত্মকতার ক্রম, জারণ ক্ষমতার ক্রম, অম্লধর্মের ক্রম, ব্যাসার্ধের ক্রম যা আছে, ব্যাসার্ধ না, ব্যাসার্ধ নিচে। তাহলে এই তিনটা ছাড়া বাকি সব হচ্ছে উপরেরটা, মানে ফ্লোরিনের দিকে বেশি। একটা আছে ব্যতিক্রম, ব্যতিক্রমটা মনে রাখতে হবে আলাদা করে। ইলেকট্রন আসক্তির ক্রমটা ব্যতিক্রম, উপরেরটার মতোই, বাট ওই ক্ষেত্রে ক্লোরিনটা আগে আনতে হয়। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়েও বেশি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়েও বেশি, এটা ব্যতিক্রম। তাহলে হ্যালোজেনের 18টা ক্রমই আশা করি পারবা, ঠিক আছে? আচ্ছা, ক্রম দিয়ে না এসেও কিন্তু অন্যভাবে কোশ্চেন আসতে পারে। ধরো ওই যে লাস্টের ব্যতিক্রম লাইনটা, নিচের কোন পরমাণুটার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উত্তর হবে ক্লোরিন। তাহলে নিচের কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উত্তর হবে আয়োডিন। নিচের কোনটির সক্রিয়তা সর্বাধিক? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তখন উত্তর হবে ফ্লোরিন। তার মানে সর্বাধিক সর্বনিম্ন ওরকম অপশনও আসতে পারে, আবার সরাসরি ক্রম দিয়েও আসতে পারে। এগুলা এলোমেলো করে মনে রাখাটা টাফ, বাট এভাবে মনে রাখাটা খুবই ইজি। তাহলে হ্যালোজেনের ক্রমগুলো আশা করি আমরা পারবো। পরের পেজে আছে শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়া মানে এখান থেকে পরীক্ষাটার নাম আর কালার পড়তে হবে। তারপরের পেজে দেখো বিশেষ ব্যবহার আছে, হ্যালোজেন অ্যালকেনের বিশেষ ব্যবহার। এই ব্যবহার থেকে আগে পড়তে হবে এই হেডলাইন গুলা, দ্রাবক রূপে, ড্রাই ওয়াশিং তরল রূপে, চেতনানাশক রূপে, অগ্নি নির্বাপক রূপে, হিমায়ক রূপে, হেডলাইন গুলা। আর ভিতর থেকে কেমিক্যাল নামগুলা পড়ে ফেলতে হবে। তাহলে কোশ্চেন যেটা আসবে, হ্যালোজেন অ্যালকেনের ব্যবহার 9 কোনটি? তার মানে এই হেডলাইন গুলা পড়বো, আর ভিতর থেকে দ্রাবক রূপে কোনটা ব্যবহৃত হয়, চেতনানাশক রূপে কি ব্যবহৃত হয়, ওই রাসায়নিক নামগুলা পড়বো। ঠিক আছে, আজকের পড়া আমাদের এতটুকু পর্যন্তই। পরের পড়াটা হবে আমাদের অ্যালকোহল থেকে বাকিটুক। ওকে, হ্যালাইট পর্যন্তই সকালের ক্লাসটা। আমি আবারও বলি ভাইয়া, জৈব রসায়ন অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। আমি যে পড়াগুলো বলছি তোমরা চেষ্টা করো বিকালের ভিতর এই পড়াটুকু একবার দুইবার রিভিশন দিয়ে ফেলতে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত পারলেই চলবে। অনেক পেজে F100 দিয়েছি, জি। F100 মানে ওই পেজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ভাই, ওগুলো ভালো মতো করতে হবে, ঠিক আছে? আমি যে পড়াটুকু বলছি ভাই ওই পড়াটুকু ভালো মতো বারবার রিভিশন দাও। খুব বেশি পড়তে যেয়ে মাথা নষ্ট করো না, ঠিক আছে? মাথা নষ্ট করলে তখন আসল পড়াগুলো মনে থাকবে না। ইম্পর্টেন্ট পড়াগুলো যদি বারবার পড়ো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা, ঠিক আছে? জৈব রসায়ন টাফ, বাট জৈব রসায়ন যদি সিস্টেমেটিক্যালি পড়া যায় জৈব রসায়নও ভালো করা সম্ভব। তাহলে ভাই আজকের মতো এখন ক্লাসটা শেষ করে দেই, আর বেশি পকপক না করি। সন্ধ্যার ক্লাসে আবার তোমার সাথে দেখা হবে, ঠিক আছে? সো এখনকার মতো এখনই শেষ করতেছি। থ্যাংক ইউ।